Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Norcet 9 110 rank holder. So আজকে আমরা একটা নতুন সাবজেক্ট পেডিয়াট্রিক নার্সিং স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে? So firstly আমরা introduction থেকে শুরু করব. So what is pediatrics? It is a branch of medicine that deals with different disease condition and their treatment of children and also provide different clinical care during growth and development. Factors affecting child health, maternal health, most common factor, family health and social support, socio-economic conditions and environment, available health facilities. এরপর গ্রোথ অফ ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, এটা আমরা এই ছকটা থেকে পড়ে নেব, ঠিক আছে? যে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি? গ্রোথ রেফার্স টু দ্য ইনক্রিজ ইন সাইজ অর আদার বডিলি চেঞ্জেস উইচ ক্যান বি সিন, সো গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ। মানে যেটা বাইরের থেকে আমরা দেখতে পাবো, বডিলি যে চেঞ্জেসগুলো হবে, যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ একটা ভ্যালু, সেটাকে আমরা গ্রোথ বলি, ঠিক আছে? ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য আউটকামস অফ ফাংশনিং অফ অর্গান, সো ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ। ডেভেলপমেন্টটা হচ্ছে ফাংশনিংয়ের যে আউটকামগুলো বিভিন্ন অর্গানের যে ফাংশনিং হচ্ছে সেইটা যেটা দেখতে পাবো, সেটা মানে এটা আমরা বাইরের থেকে দেখতে পাবো না, এটা আমরা ফিল করতে পারবো। যেমন মাইন্ডে ডেভেলপমেন্ট হচ্ছে, তার মানে তার কগনিটিভ, তার থিঙ্কিং, তার এগুলো ম্যাচিওর হচ্ছে, ঠিক আছে? তো এগুলোকে আমরা ডেভেলপমেন্ট বলবো। ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ, ঠিক আছে? অবজেক্টিভলি অবজার্ভড আর মেজার্ড গ্রোথটা। ডেভেলপমেন্ট ইট ক্যান নট বি মেজার্ড। গ্রোথ হচ্ছে ডাজ নট কন্টিনিউ থ্রু আউট লাইফ স্প্যান, স্টপস আফটার ম্যাচুরেশন। গ্রোথটা কিন্তু থ্রু আউট লাইফ স্প্যান একদম কন্টিনিউ করে না, একটা এজের পরে হচ্ছে স্টপ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ডেভেলপমেন্টটা কন্টিনিউজ ইন অল এরিয়াস অফ মেন্টাল অ্যাক্টিভিটি, মানে টোটাল লাইফ স্প্যানে এটা কন্টিনিউ করে ইন অল এরিয়াস অফ মেন্টাল অ্যাক্টিভিটি। Growth is one aspect of development. Development, it is complex and many sided. Growth হচ্ছে it occurs in different parts. Development changes in the organisms. Growth is not directional. Development is progressive and sequential. তারপর growth is not uniform in all the parts. আর rate of developmentটাও uniform নয়, not uniform. Individual differences exist. Children differ in the level of development. Growth, it is not affected by learning. Development, learning and experiences affect, ঠিক আছে? তাহলে ডেভেলপমেন্টটাতে লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্সটা এফেক্ট করে। গ্রোথ মে অর মে নট লিড টু ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ইজ ইন্টিগ্রেটিভ, ঠিক আছে? তার মানে গ্রোথটা মে লিড টু ডেভেলপমেন্ট বা মে নট লিড টু ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর ডেভেলপমেন্টটা হচ্ছে একটা ইন্টিগ্রেটিভ জিনিস, ঠিক আছে? বোঝা গেছে? মেনলি এটা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এইসব জিনিসগুলো মাথায় রাখলেই বাকিটা আমরা নিজেরাই বুঝতে পারবো, ঠিক আছে? এরপর কিছু কিছু প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস অ্যান্ড অর্ডারলি প্রসেস। দুটোই হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে একটা, অর্ডারলি প্রসেস হচ্ছে উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড ইজ ইউনিক টু ইচ চাইল্ড। প্রত্যেকের যে একটা টাইমেই সেম জিনিসটা হবে প্রত্যেকটা চাইল্ডে, সেটা কিন্তু না, ইট ইজ ইউনিক টু ইচ চাইল্ড। একটা চাইল্ডের হয়তো তার যার যে গ্রোথের জিনিসগুলো আলাদা হতে পারে, কিছুদিন পরে হলো, কিছু মান্থ পরে হলো, অন্য চাইল্ডের কিছু মান্থ আগে হলো। তো এটা প্রত্যেকটা চাইল্ডের ক্ষেত্রে ইউনিক, ঠিক আছে? ডেভেলপমেন্ট ইন চিলড্রেন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। গ্রোথ ডাজ নট কন্টিনিউ থ্রু আউট লাইফ, ইট ইজ স্টপড when maturity has been attained. Different body tissue আর গ্রো অ্যাট ডিফারেন্ট রেট। এরপর প্রত্যেকটা বডি টিস্যু প্রত্যেক মানে ডিফারেন্ট রেটে হচ্ছে গ্রো করে। Development is a continuous process throughout the life. The process of development progress in cephalocaudal development from head to the tail and proximodistal from the center to the midline টু পেরিফেরি ডিরেকশন। বোঝা গেছে? মানে হচ্ছে ডেভেলপমেন্টটা সবসময় সেফালোকোডাল হয় হেড টু টো হচ্ছে, বা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল, মানে মিড লাইন থেকে অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন ডিস্টালে, ঠিক আছে? মানে মিড লাইন টু দ্য পেরিফেরি ডিরেকশন। এই লাইনটা ইম্পর্টেন্ট, অনেক সময় কোয়েশ্চেন আসে। রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইন্টার রিলেটেড অ্যান্ড র্যাপিড ইন ইনফেন্সি অ্যান্ড ইন পিউবার্টি বাট স্লো ইন প্রি স্কুল অ্যান্ড স্কুলের চিলড্রেন। মানে ডেভেলপমেন্টটা, গ্রোথ ডেভেলপমেন্টটা জেনারেলি র্যাপিড হয় ইনফেন্সি আর পিউবার্টিতে, যেহেতু ইনফ্যান্টের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি
গ্রোথ হয় বা ডেভেলপমেন্ট হয়। আর ইন দ্য লাইক অ্যাজ ইন পিউবার্টিতেও অনেক গ্রোথ রেটটা অনেকটা বেশি থাকে, কিন্তু প্রি স্কুল এজে ডেভেলপমেন্ট গ্রোথটা একটু স্লো হয়। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপেন্ড অন কম্বিনেশন অফ মেনি ইন্টারডিপেন্ডেন্ট ফ্যাক্টরস বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট, লাইক হেরিডিটি, এনভায়রনমেন্ট, এই সবগুলো, ঠিক আছে। এরপর আমরা আসছি স্টেজেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ফার্স্টলি হচ্ছে প্রিনেটাল পিরিয়ড। প্রিনেটাল পিরিয়ড মানে কি, যেটা আমরা আগেও অবশ্যই পড়েছি, মানে হচ্ছে ডেলিভারির আগের পিরিয়ডটা, ঠিক আছে। যেটা হচ্ছে ওভাম অর গ্যামেট, যেটা অভিউলেশন টু ফার্টিলাইজেশন, ইউজুয়ালি 6 to 8 days আফটার অভিউলেশন। ওই জিনিসটাকে, মানে যেটা ওভাম ফার্স্টে তো ফিমেলে থাকে, তো সেটা বলছে অভিউলেশন টু ফার্টিলাইজেশন পর্যন্ত, ইউজুয়ালি 6 to 8 days আফটার অভিউলেশন, সেই সেটাকে আমরা ওভাম বলছি। দেন জাইগোট কত, 0 to 14 days আফটার ফার্টিলাইজেশন, মানে একবার ফার্টিলাইজেশন হয়ে গেল তারপরে আমরা সেটাকে জাইগোট বলি। তাহলে ওই যেটা আমরা তখন তো আর ওটাকে ফিটাস বলবো না, ফিটাসটা পরের স্টেজে আসে, ঠিক আছে। ওই জন্য আমরা 0 থেকে 2 weeks পর্যন্ত আমরা ওই জিনিসটাকে, যেটা ফর্ম হয়েছে যেটা কনসেপশন হয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা জাইগোট বলি 0 to 14 days পর্যন্ত বা 2 weeks পর্যন্ত। দেন আমরা 2 weeks থেকে 8 weeks পর্যন্ত আমরা ওটাকে এমব্রায়ো বলি। দেন 8 weeks থেকে 40 weeks টিল বার্থ সেটাকে আমরা ফিটাস বলি। তাহলে এই তিনটে টার্ম খুব ইম্পর্ট্যান্ট। আর তার ডেফিনেশনটা যেটা হচ্ছে জাইগোট 0 to 2 weeks, embryo 2 weeks to 8 weeks, and fetus is 8 weeks to 40 weeks or till the birth, ঠিক আছে। আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে। এরপর হচ্ছে পোস্টন্যাটাল পিরিয়ড। পোস্টন্যাটাল পিরিয়ড কি, নিওনেট অর নিউবর্ন, বার্থ ফ্রম বার্থ টু 28 days। নিউবর্ন বা নিওনেট আমরা কাকে বলবো, ফ্রম বার্থ টু 28 days আর ফার্স্ট 4 weeks অফ লাইফ। প্রথম 4 সপ্তাহ বা বার্থ থেকে হচ্ছে 28 daysটা, সেটা আমরা নিওনেট আর নিউবর্ন বলবো। আর্লি নিওনেট কখন বলবো, বার্থ টু 7 days, প্রথম 7 দিনটাকে আমরা আর্লি নিওনেট বলবো। দেন লেট নিওনেট 8 days to 28 days, ঠিক আছে। এই ডেফিনেশনগুলো খুব ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। ইনফ্যান্সি কখন বলবো, 29 days to 1 year অফ লাইফ, মানে 28 দিন হয়ে গেল, 28 দিনের পর থেকে 1 বছর পর্যন্ত আমরা সেটাকে ইনফ্যান্সি বলবো। টডলার কখন, 1 to 3 year অফ লাইফ। প্রি স্কুল চাইল্ড or আর্লি চাইল্ডহুড 3 to 6 year। স্কুল এজ চাইল্ড or মিডল চাইল্ডহুড 6 to 10 years ফর গার্লস অ্যান্ড 6 to 12 years ফর বয়েজ। আর ইন জেনারেল যদি লেখা থাকে আমরা 6 to 12 years বলবো, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট ফ্রম পিউবার্টি টু অ্যাডাল্টহুড। আর্লি অ্যাডোলেসেন্ট 12 থেকে 14 বছর। মিডল অ্যাডোলেসেন্ট 14 to 16 years। লেট অ্যাডোলেসেন্ট ইজ 16 to 20 years, ঠিক আছে। এরপর অ্যাকর্ডিং টু WHO অ্যাডোলেসেন্ট হচ্ছে 10 to 19 years। তাহলে অ্যাডোলেসেন্ট এজটা যদি আলাদা করে দেয় তখন আমরা বলবো 10 to 19 years, যেহেতু এটা WHO বলেছে, ঠিক আছে। এরপর হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা আগেও পড়েছি কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরস, এজ, সেক্স, প্রিনেটাল, নেটাল, পোস্টন্যাটাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, নিউট্রিশনাল ফ্যাক্টর, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, হরমোনাল চেঞ্জেস, এই সবগুলো আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে কিন্তু এফেক্ট করে, ঠিক আছে। এরপর আমরা আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। ফার্স্টে হচ্ছে সার্কুলেটরি সিস্টেমে হার্ট রেটটা বার্থ টু 3 months-এ 110 to 160 বিটস পার মিনিট থাকে, ঠিক আছে। 3 months to 2 years-এ 80 to 150 beats per minute। and site for assessment is the apical pulse, most accurate and reliable site in infant, femoral and brachial। তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা অ্যাপিক্যাল পালস নিই, ঠিক আছে, সেটা মোস্ট রিলায়েবল। আর এই যে হার্ট রেটটা জেনারেলি বার্থ থেকে 3 months, যেটা 100 to 160, এটা মনে রাখলে হবে, ঠিক আছে। ব্লাড প্রেশার কত, এগুলো আলাদা আলাদা করে অত মনে রাখার দরকার নেই, শুধুমাত্র নিওনেটের যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আর বাকি অতটা এখন ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। 0 to 7 year 55 to 70 mm of Hg diastolic and 100 to 110 mm of Hg systolic। পরে নিওনেটেরটা আমরা আবার পড়বো। সাইট অফ অ্যাসেসমেন্ট লোয়ার এক্সট্রিমিটি ফর ইয়াঙ্গার চিলড্রেন অ্যান্ড আপার এক্সট্রিমিটি ফর ওল্ডার চিলড্রেন। আর হেমোগ্লোবিনটা অ্যাট বার্থে 70 to 24 গ্রাম per 100 ml of Hb। তারপরেগুলো অত মনে রাখার দরকার নেই। fetal hemoglobin after birth totally replaced by adult hemoglobin within 6 weeks of life। তাহলে fetal hemoglobinটা totally replaced by adult hemoglobin কখন, within 6 weeks,
ঠিক আছে, উইদিন 6 উইক্সের মধ্যে টোটাল যে ফিটাল হিমোগ্লোবিনটা রিপ্লেস বাই অ্যাডাল্ট হিমোগ্লোবিন, এটা মাথায় রাখবে। বডি ফ্লুইডস 80% অফ বডি ওয়েট অ্যাট বার্থ ইন নিউবর্ন, 60% in adult and 55% in older adult. In infancy at birth, body fluid extra cellular fluid or ECF is 45% and ICF is 25%. এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। রেসপিরেটরি রেট, টোটাল লাং ক্যাপাসিটি 90 to 100 ml। ইনফ্যান্সিতে রেসপিরেটরি রেট কত হয়, 30 to 40 ব্রিথ পার মিনিট, আস্তে আস্তে ওটা হচ্ছে ডিক্রিজ করে, ঠিক আছে। চাইল্ডহুডে 20 থেকে 24 ব্রিথস পার মিনিট, দেন অ্যাডোলেসেন্টে আরও কম, 16 to 18 ব্রিথস পার মিনিট। ভাইটাল ক্যাপাসিটি গ্র্যাজুয়াল ইনক্রিজ থ্রু আউট চাইল্ডহুড, আস্তে আস্তে চাইল্ডহুডে ওটা ইনক্রিজ করে অ্যান্ড অ্যাডোলেসেন্স, ঠিক আছে। বেসাল মেটাবলিজম হায়ার ইন নিউবর্ন, সবসময় নিউবর্নে বেসাল মেটাবলিজম ইজ হায়ার, দেন রেট উইল বি ডিক্রিজ উইথ এজিং, ঠিক আছে। বাচ্চারা সবসময় আমরা দেখি ছটপট ছটপট করে, সবসময় ঘুরে বেড়ায় এদিকে, তো ওটা ভেবেই আমরা মাথায় রাখতে পারি যে ছোটোবেলাতে হচ্ছে বেসাল মেটাবলিজমটা অনেক বেশি থাকে, যত এজ বাড়ে তত হচ্ছে কমতে থাকে, ঠিক আছে। ইউরিনারি সিস্টেম, স্পেসিফিক গ্র্যাভিটিতে নিউবর্ন জেনারেলি 1.001 to 1.020, আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা আগেও পড়েছি 1.015 থেকে 1.030। অ্যাডাল্টেরটাই ম্যাক্সিমাম আসে, নিউবর্নেরটা এখানে আসে না অত। নিউবর্ন ফার্স্ট ইউরিন ক্যান ভয়েড উইদিন 24 আওয়ার্স, আর ফার্স্ট ইউরিন কখন হয়, উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে। জিএফআর এটি র্যাপিডলি ইনক্রিজড ইন দ্য ফার্স্ট 6 months, অ্যাডাল্ট ভ্যালু হচ্ছে 1 to 2 ইয়ার্স অফ এজের মধ্যে অ্যাডাল্ট ভ্যালুটা পৌঁছে যাবে, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেমে স্টোমাক সাইজটা আর্লি নিওনেটে 30 ml, লেট নিওনেটে 60 to 90 ml, ইনফ্যান্টে হচ্ছে 150 ml, অতটা ইম্পর্টেন্ট নয়। পেরিস্টালসিস অ্যাক্টিভিটি উইল ডিক্রিজ উইথ এজিং, ঠিক আছে। ব্লাড সুগার লেভেল উইল ইনক্রিজ উইথ এজিং, ACL secretion will be increased with aging till adolescence. All enzymes are sufficiently present in birth to digest protein, moderate amount of fat and simple carbohydrate, and nervous system 90% brain হচ্ছে developed at the age of 2 years। 2 years এ 90% brain হচ্ছে develop হয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা আসবো রুটিন নার্সিং কেয়ার অফ দ্য নিউবর্ন অফ বার্থ অ্যান্ড বিয়ন্ড। এটা আমরা অলরেডি অবজেক্ট পড়েছি, ঠিক আছে, যে প্রথমে ড্রাই অ্যান্ড স্টিমুলেট দ্য বেবি, তারপর বেবির ব্রিদিংটা অ্যাসেস করতে হবে, কাট অ্যান্ড ক্ল্যাম্প অ্যান্ড কাট দ্য কর্ড ইন 1 to 3 minutes, মানে ডিলেড যেটাকে কর্ড ক্ল্যাম্পিং বলি আমরা। কিপ দ্য বেবি ওয়ার্ম, হেল্প দ্য মাদার টু ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং, গিভ আই কেয়ার অ্যান্ড ERT প্রোফাইল্যাক্সিস, প্রিভেন্ট ব্লিডিং, identify band, wait the newborn, record all observation and treatment provided in the appropriate chart, ঠিক আছে। পরপর আমরা যেভাবে ডেলিভারি রুমে পারফর্ম করে এসেছি সেগুলো মাথায় আনলে এটা আমরা করতে পারবো, ঠিক আছে। অবজারভেশনাল কেয়ার, প্রোভাইড ওয়ার্মথ, অবজার্ভ ব্রিদিং অ্যান্ড টেম্পারেচার, ওয়াচ ফর কমপ্লিকেশন, রেফার ইট সো, ইনিশিয়েট ব্রিদিং, এগুলো, ঠিক আছে। দেন হচ্ছে ড্রাই অ্যান্ড স্টিমুলেট দ্য বেবিতে হচ্ছে ইমিডিয়েটলি আফটার বার্থ, এগুলো আলো এক্সপ্লেন করে করে রাখা আছে, ঠিক আছে। ওয়ার্ম ড্রাই টাওয়েল অ্যান্ড ডিসকার্ড দ্য ওয়েট টাওয়েল, কভার দ্য বেবি উইথ অ্যানাদার ড্রাই টাওয়েল, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। নিউবর্ন বেবিস হু ডু নট ব্রিথ স্পন্টেনিয়াসলি আফটার থ্রু ডাইং শুড বি স্টিমুলেটেড। যদি নিউবর্নটা ধরো ব্রিথ করছে না, তখন আমরা স্টিমুলেট করি, রাবিং দ্য ব্যাক, মানে পিঠে হচ্ছে এইভাবে রাব করে, ঠিক আছে, 2 to 3 times বিফোর ক্ল্যাম্পিং দ্য কর্ড অ্যান্ড ইনিশিয়েটিং পজিটিভ pressure ventilation. Assess the baby's breathing and color. The baby is breathing, normal rate হচ্ছে 30 to 60 breaths per minute. The baby's skin color is pink. If the baby is having trouble breathing, gasping or not breathing, quickly clamp and cut the cord, leaving a stump at least 10 cm long. Call for help and start resuscitation immediately, ঠিক আছে। ট্রাভেল ব্রিদিং হলেই আমাদেরকে রিসাসিটেশনের জন্য রেডি থাকতে হবে। ব্লু কালার অফ দ্য টাং, লিপস অ্যান্ড ট্রাঙ্ক ইজ এ সাইন অফ ল্যাক অফ অক্সিজেন ইন দ্য ব্লাড, ঠিক আছে। ব্লু কালার যখনই দেখতে পাবো লিপস, ট্রাঙ্কে বা হচ্ছে টাঙে, তখনই আমরা জানবো যে অক্সিজেনের কমতি আছে, ঠিক আছে। আর ব্লুইশ কালার অফ only the hands and feet may be present after birth, usually does not indicate lack of oxygen। আর জেনারেলি বার্থের পরে হচ্ছে হাতে আর পায়ে ব্লুইশ কালার একটু দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু মানে কোনো প্রবলেম নয়, ল্যাক অফ অক্সিজেন কিন্তু নয়, ওটা নর্মালি আমরা দেখতে পাই যে ডিউ টু হাইপোথার্মিয়ার জন্য, মানে একটা স্ট্রেসে বার্থের পরে একটা জেনারেল স্ট্রেস বাচ্চাটা পাচ্ছে, তো সেটার জন্য, তো সেটা অতটা ভয়ের কারণ নেই, ওটা নর্মাল। কন্টিনিউয়াসলি অ্যাসেস দ্য আপকার স্কোর at 1 and 5 minutes, if necessary then it can do again at 15 minutes, ঠিক আছে।
Then হচ্ছে clamp and cut the cord in 1 to 3 minutes. Cut the cord within 1 to 3 minutes after the birth for all births while initiating simultaneous essential newborn care. Early cord clamping less than 1 minute after birth is not recommended unless the neonate is asphyxiated and needs to be moved immediately for resuscitation. মানে যদি রিসাসিটেশনের জন্য ইমিডিয়েট প্রুভ করতে হয় বা হচ্ছে নিউনেটটা হচ্ছে অ্যাসফেক্সিয়া আছে, মানে তার ব্রিদিং প্রবলেম আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর্লি কর্ড ক্ল্যাম্পিং করতে পারি। তাছাড়া কিন্তু ইট ইজ নট রেকমেন্ডেড, অলওয়েজ ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। Do not apply anything on the cord stump and leave it uncovered. Clean dry cord care is recommended for newborns in health facilities and at home. ঠিক আছে, কোনো কিছু হচ্ছে কর্ড স্টাম্পে অ্যাপ্লাই করা যাবে না, ক্লিন অ্যান্ড ড্রাই কর্ড কেয়ার অলওয়েজ থাকবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কিপ দ্য বেবি ওয়ার্ম। নিউবর্ন উইদাউট কমপ্লিকেশন শুড বি কেপ্ট ইন স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ দেয়ার মাদার্স ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার আফটার বার্থ টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া অ্যান্ড প্রমোট ব্রেস্ট ফিডিং। তাহলে অলওয়েজ হচ্ছে স্কিন টু স্কিন টাচ করতে বলবো হচ্ছে মাদারের সাথে বেবিকে, ওটা হচ্ছে ওয়ার্মথ প্রোভাইড করবে আর হাইপোথার্মিয়াটাকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, আর ব্রেস্ট ফিডিংটাকেও প্রমোট করে। কভার দ্য মাদার অ্যান্ড দ্য বেবি with a clean blanket or cloth. Help the mother to initiate breastfeeding. Help the mother initiate breastfeeding within the first hour of the birth. Help the mother with correct positioning, attachment and suckling. Babies should be placed in skin to skin contact immediately after birth for at least 1 hour. Promote exclusive breastfeeding for the first 6 months. Give eye care and ART prophylaxis within 1 hour after birth. Give the newborn eye antimicrobial medication to protect the baby from serious eye infection. Give ARV prophylaxis to all HIV exposed neonates according to the National Guideline on Prevention of Mother to Child Transmission, PMTCT. ঠিক আছে, মাদার থেকে চাইল্ড যাতে ট্রান্সমিশন না হয় এইচআইভিটা, ওই জন্য এআরভি প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। প্রিভেন্ট ব্লিডিং। অ্যাডমিনিস্টার 1 mg of vitamin K IM in vastus lateralis muscle of mid thigh to all neonates including preterm after birth to prevent hemorrhage or bleeding. খুব 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কত ডোজ দেওয়া হয়? 1 mg of vitamin K। কোথায় দেওয়া হয়? ভাস্টাস ল্যাটারালিস মাসেলে। কোন রুটে দেওয়া হয়? আইএমএ দেওয়া হয়, মিড থাইয়ে টু অল নিউনেটস। ঠিক আছে, এটা কিন্তু সবাইকে দিতে হবে। যদি প্রিটার্ম হয় তাও দিতে হবে। প্রিটার্মের ক্ষেত্রে হচ্ছে আমরা জেনারেলি 0.5 mg ভিটামিন কে দেওয়া হয়। লেস দ্যান 1 kg, জেনারেলি ওয়েটটা যাতে লেস দ্যান 1 kg হয় তাদেরকে দেওয়া হয়। এরপর কোথাও কোথাও প্রিটার্ম নিয়েও কোশ্চেন আসে, সেটা হওয়া তো উচিত নয় 0.5 mg, কারণ কি ওয়েট না বলা থাকলে সেটা হওয়া উচিত নয়, কিন্তু তাও অপশন দেখে আমরা করব। যদি 0.5 mg থাকে দেন ওটাই প্রায়োরিটিতে আমরা করব। ঠিক আছে, ভিটামিন কে শুড অ্যাডমিনিস্টার উইদিন 6 hours বাট আফটার 1 hour ফলোয়িং দ্য বার্থ। আর ভিটামিন কেটা হচ্ছে 6 hours-এর মধ্যে অ্যাডমিনিস্টার করতে হবে, বাট আফটার 1 hour ফলোয়িং বার্থ, কিন্তু 1 ঘন্টা পরে অ্যাডমিনিস্টার করতে হবে। চেক ইফ দ্য কর্ড স্টাম্প ইজ ব্লিডিং। ইফ ইট ইজ পুট অ্যান অ্যাডিশনাল ক্ল্যাম্প বিটুইন দ্য অ্যাবডোমেন অ্যান্ড দ্য এক্সিস্টিং ক্ল্যাম্প। যদি ব্লিডিং হচ্ছে তাহলে একটা অ্যাডিশনাল ক্ল্যাম্প অ্যাপ্লাই করা যেতে পারে। ইফ প্যারেন্টস রিফিউজিং ফর ভিটামিন কে থ্রু IM route for formula fed neonates without risk of hemorrhage, 2 mg oral dose of vitamin K at birth following a second 2 mg oral dose between 2 and 7 is probably sufficient to prevent ওই ব্লিডিং ডিসঅর্ডারগুলো প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, ভিটামিন কে মানে যারা হচ্ছে রিফিউজ করছে তাদের ক্ষেত্রে ওরালি দেওয়া যায়, কিন্তু এটা অত ইম্পর্ট্যান্ট নয়, এটা নিয়ে আসে না। মেনলি ওই IM যেটা খুব ইম্পর্ট্যান্ট, ওটার ডোজ রুট সব কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, ভিটামিন কে ইজ অ্যাডমিনিস্টার বিকজ ইট হেল্পস ইন ফর্মেশন অফ ক্লটিং ফ্যাক্টর, আগেও পড়েছি 2, 7, 9, 10 by liver, so it prevents bleeding in the newborn. Vitamin K normally presents in the GIT, but in case of newborn, intestine is sterile. Apply identity band অ্যাপ্লাই করতে হবে। প্লেস দ্য ইনফ্যান্টস আইডেন্টিফিকেশন ব্যান্ড অন দ্য রিস্ট অর অ্যাঙ্কেল উইথ মাদার্স নেম অ্যান্ড সেক্স অফ দ্য বেবি অন ইট। Wait the newborn. It is not necessary to wait the baby immediately after birth. All infants should be wait after stabilization and warm. মানে ইমিডিয়েটলি গিয়েই আগে ওয়েট করে নিলাম সেটা নয়, আগে নিউবর্নকে স্টেবিলাইজ করব, তাকে হচ্ছে ড্রাই করব, তার যদি কোনো অ্যাসফিক্সিয়া থাকে, কিছু প্রবলেম থাকবে, রিসাসিটেশনের জন্য রেডি করব, মানে পুরোপুরি স্টেবিলাইজ করে নিউবর্নে তারপরেই হচ্ছে ওয়েট করব। ঠিক আছে, দ্য কমপ্লিশন অফ দ্য ফার্স্ট ব্রেস্ট ফিড শুড বি given priority after weight. Inform the mother of the newborn weight and sex
text, record weight on the mother's chart, delivery book and other record as necessary. Record and report, record all observation and treatment provided in the appropriate chart. ঠিক আছে। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ দ্য নিউবর্ন, প্রথমে কি অ্যাসেসমেন্ট করবো, অবজার্ভ অর অ্যাসিস্ট উইথ ইনিশিয়েশন অফ রেসপিরেশন। প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে, রেসপিরেশন ইজ অলওয়েজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। অবজার্ভ করতে হবে যে বাচ্চাটা হচ্ছে ঠিকঠাক রেসপিরেশন নিচ্ছে কিনা, মানে সেটা আমরা ফার্স্টেই কীভাবে বুঝতে পারবো যে বাচ্চাটা ক্রাই করছে কিনা। যদি বাচ্চাটা ক্রাই করে তার মানে তার রেসপিরেশনটা নর্মাল আছে, ঠিক আছে। যদি না ক্রাই করে তখন প্রবলেম আছে। অ্যাসেস আবগাস কোড, নোট ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রাই। এরপর ক্রাই করলেও ঠিকঠাকভাবে জোরে কাঁদছে না, কীভাবে একটু থেমে থেমে কাঁদছে সেটাও আমাদেরকে দেখতে হবে, ওটাতেও আমরা বুঝতে পারবো তাদের রেসপিরেশনের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। অ্যাসেস ফর সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাসেস ফর সেন্ট্রাল সাইনোসিস অ্যান্ড অ্যাক্রোসাইনোসিস। অ্যাক্রোসাইনোসিস মানে ওই শুধু পাম্পসে, আর ফিটে হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন, ঠিক আছে, যেটা হচ্ছে নর্মাল। অবটেন ভাইটাল সাইন্স অ্যান্ড ফুড অ্যান্ড হ্যান্ড ফিঙ্গারপ্রিন্টস অর ফলো হসপিটাল পলিসি। অবজার্ভ দ্য নিউবর্ন ফর সাইট অফ হাইপোথার্মিয়া, অ্যাসেস ফর গ্রস অ্যানোমালিস, ঠিক আছে। এরপরে শুড রিমেম্বারে আমরা আসছি যে রুটিন নেজাল, ওরাল অ্যান্ড ট্রেকিয়াল সাকশনিং ইজ নট রিকমেন্ডেড ইন নিওনেটস born through liquor or without meconium who start breathing on their own are vigorous, ঠিক আছে। মানে রুটিন ওরাল নেজাল ট্রেকিয়াল সাকশনিং এগুলো কিন্তু দরকার নেই যারা হচ্ছে মেকোনিয়াম স্টেন বা যারা হচ্ছে যাদের কিছু প্রবলেম আছে, যারা ব্রিদিং নিতে পারছে না, হয়তো কিছু সিক্রেশন আছে, তাদের ক্ষেত্রে এগুলো করব। তাছাড়া যারা ভিগোরাস, যারা অ্যাক্টিভ ব্রিদিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাকশন করব না, তাহলে রুটিন সাকশনিং ইজ নট রেকমেন্ডেড। ইন নিওনেটস born through clear amniotic fluid who do not start breathing after thorough drying and rubbing the back 2 to 3 times, এখানে 23 নয় 2 to 3 times, ঠিক আছে, মাঝে একটা ড্যাশ হবে। সাকশনিং অফ দ্য মাউথ অ্যান্ড নোজ শুড নট বি ডান রুটিনলি বিফোর ইনিশিয়েটিং পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, মানে সাকশনিংটা কিন্তু রুটিনলি করার দরকার নেই। সাকশনিং শুড বি ডান অনলি ইফ দ্য মাউথ অর নোজ ইজ ফুল অফ সিক্রেশন, যেটা বললাম সেটাই লেখা আছে। ইফ নিওনেটস born through meconium stained amniotic fluid who do not start breathing on their own, suctioning of the mouth and nose should be done before initiating positive pressure ventilation, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট। যারা হচ্ছে মেকোনিয়াম স্টেন্ড অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে, যাদের মেকোনিয়াম স্টেন্ড আছে, আমরা দেখতে পাবো যে হচ্ছে বেবি অলরেডি পাস করে দিয়েছে মেকোনিয়াম ইনসাইড দ্য ইউটেরাস, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা লিকুইডটা দেখে, মানে অ্যামনিওটিক ফ্লুইডটা দেখে আমরা বুঝতে পারবো। কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড দেখে আগেও আমরা অবশ্যই পড়েছি, গ্রিনিশ কালার যদি দেখতে পাই সেক্ষেত্রে, ঠিক আছে। এরপর suctioning of the mouth and nose should be done before initiating positive pressure ventilation, মানে mouth and nose suctioningটা তাদের ক্ষেত্রে আগে করতে হবে before initiating positive pressure। তারপর হচ্ছে ডিপ অ্যান্ড অ্যাগ্রেসিভ ফ্যারেঞ্জিয়াল স্টিমুলেশন উইথ এ সাকশন ক্যাথেটার মে স্টিমুলেট কজ ভ্যাগাল স্টিমুলেশন উইচ লিড টু ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড অ্যারিথমিয়া, সো শুড বি অ্যাভয়েডেড। মানে অনেক বেশি ডিপ আর অনেক অ্যাগ্রেসিভ যদি স্টিমুলেশন করে দিই তখন হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন হয়ে যায়, যেটার জন্য আমাদের ব্র্যাডিকার্ডিয়া আর অ্যারিথমিয়া হতে পারে, তার জন্য ওটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। দ্য 4 বেসিক নিডস অফ বেবি অ্যাট বার্থ, যে কোনো, আচ্ছা ভ্যাগাল স্টিমুলেশনটা বলি, যে কোনো কিছু যেটা হচ্ছে আমাদের ভ্যাগাস নার্ভকে হচ্ছে ইরিটেট করবে, যেমন এই ডিপ অ্যান্ড অ্যাগ্রেসিভ ফ্যারেঞ্জিয়াল স্টিমুলেশন। যাই হোক, ভেগাল স্টিমুলেশন যদি হয় তখনই কিন্তু সব ক্ষেত্রেই অলওয়েজ ভেগাল স্টিমুলেশন হলেই ব্র্যাডিকার্ডিয়া আমরা দেখতে পাবো, ঠিক আছে। The 4 basic needs of baby at birth are warmth, normal breathing, mother's milk and protection from infection. Neonatal vaccination at birth, BCG, OPV and hepatitis B আমরা জানি। Obtain heel stick blood specimen for blood investigation. It should be taken from outer aspect of the newborn's heel to prevent lancet penetration of bone. The CDC and WHO currently recommends that umbilical venous catheter should be removed as soon as possible when no longer needed, but it can be used for up to 14 days if managed aseptically. ঠিক আছে। if the mother is HBsAg positive, there is risk of transmission during pregnancy and delivery. Administer first dose of anti-hepatitis B vaccine within the first 12 hours following delivery.
0.5 ml IM in the quadriceps muscle to the baby. If anti-hepatitis B immunoglobulin is available, administer 200 IM in the first 24 to 48 hours of life. এটা জেনারেলি ফার্স্ট 12 আওয়ার অফ লাইফের মধ্যেই দেওয়া হয়, ঠিক আছে। মানে 24 আওয়ার্সও হতে পারে, প্রবলেম নয়, কিন্তু জেনারেলি 12 আওয়ার্সই বলা হয়। আর ডোজটা কত, 200 IM, ঠিক আছে। মানে এটা হচ্ছে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিনের ডোজ। আর ভ্যাকসিনের ডোজ আমরা জানি 0.5 ml IM, ঠিক আছে। এরপর হচ্ছে সামারি অফ ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন অ্যাট দ্য টাইম অফ বার্থ। সেম জিনিস লেখা আছে, ঠিক আছে, এখানে আলাদা কিছু লেখা নেই। বোথ আইস হচ্ছে ওয়াইপ করতে হবে স্টেরাইল গজ দ্বারা, বাকিগুলো পুরো সেম। আর আইসটাকেও আমাদেরকে স্টেরাইল গজ দ্বারা ওয়াইপ করতে হবে। লিভ দ্য বেবি বিটুইন দ্য মাদার্স ব্রেস্ট টু স্টার্ট স্কিন টু স্কিন কেয়ার, প্লেস অ্যাটেন্ডেন্ট লেভেল অন দ্য বেবি। এগুলো পুরোটা যা পড়েছি পুরো সেম, এটা তোমরা একবার রিড আউট করে নিতে পারো, ঠিক আছে। কভার দ্য বেবিস হেড উইথ আ ক্যাপ, মাদার বেবি উইথ আ ওয়ার্ম ক্লোথ, আর হচ্ছে এনকারেজ ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। এরপর অবজার্ভ ফর সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন, ঠিক আছে। নেজাল ফ্ল্যারিং, ডাইলেটেশন অফ নস্ট্রিল, মানে এই সাইনগুলো দেখতে পেলে আমরা জানবো যে নিউবর্নের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। যেমন হচ্ছে নেজাল ফ্ল্যারিং যদি থাকে, ডাইলেটেশন অফ নস্ট্রিল। নেজাল ফ্ল্যারিং বলতে ওই যে নেজালের যে এরিয়াটা মানে হচ্ছে বাড়ছে কমছে, এরকম নেজাল ফ্ল্যারিং আমরা দেখতে পাবো। তার মানে কি বুঝবো, যে হচ্ছে ওর রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, শ্বাস নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এই যে ডাইলেটেশন অফ নস্ট্রিল। ইন্টারকস্টাল রিট্রাকশন, কম্প্রেসিং অফ স্পেস বিটুইন রিবস ডিউরিং রেসপিরেশন। ইন্ট্রাকস্টাল একটা রিট্রাকশন দেখতে পাবো, মানে ওই যে রিবসের বিটুইনে যে স্পেসটা থাকে সেটা কম্প্রেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। গ্রান্টিং সাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিউরিং এক্সপিরেশন অ্যান্ড অ্যাবডোমিনাল রেসপিরেশন সাচ অ্যাজ seesaw respiration. Seesaw respiration pattern, it means rise and fall of the chest and abdomen do not occurs together, মানে দুটো আলাদা আলাদা হচ্ছে seesaw এর মতো, ঠিক আছে। তো seesaw pattern of respiration, granting sound during expiration, abdominal respiration, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্যাকিপনিয়া, সায়ানোসিস, ব্র্যাডিকার্ডিয়া, অ্যাপনিয়া, সাডেন সিজেশন অফ রেসপিরেশন, বার্থ অ্যাসপেক্সিয়া, কুড নট স্টার্ট রেসপিরেশন ইন নিউবর্ন। ফার্স্ট সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম কি, ডিসনিয়া। প্রথম সাইন কি হবে, ডিসনিয়া, মানে ব্রিদিং ডিফিকাল্টি ইন ব্রিদিং। লেট সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম কি হবে, সাইনোসিস। দুটোই খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সাকশনিং ইন দ্য নিউবর্ন, ইফ নিডেড সাকশন দেন সাকশন প্রেসার ইন ভেরিয়াস এজ গ্রুপ। প্রিটার্ম নিউবর্নের ক্ষেত্রে 60 to 80 mm অফ Hg আমাদের সাকশন প্রেসার। টার্ম নিউবর্নের ক্ষেত্রে 80 to 100 mm অফ Hg, এই দুটো মাথায় রাখলেই হবে। ওল্ডার চিলড্রেনে 100 to 120 mm অফ Hg, আর অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 120 থেকে 150 mm অফ Hg, ঠিক আছে। রেকমেন্ডেড টাইম ফর সাকশন হচ্ছে 5 to 10 সেকেন্ড, কখনোই কিন্তু 10 সেকেন্ড এক্সিড করবো না। Before and after suctioning, hyperoxygenate to the newborn for prevention of irreversible changes in the brain tissues, ঠিক আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নিউবর্ন ইমিউনাইজেশন অ্যান্ড বার্থ। হেপাটাইটিস বি 0.5 ml IM রুটে দেওয়া হয় ভাস্টাস ল্যাটারালিসের মাসেল ইন দ্য মিড থাই ফর প্রোটেকশন অফ হেপাটাইটিস বি DNA ভাইরাল ডিজিজ। আমরা পড়লাম, ইট শুড অ্যাডমিনিস্টার অ্যাজ সুন অ্যাজ পসিবল ফলোয়িং বার্থ, প্রিফারেবলি উইদিন 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু দিতে হবে। দেন হচ্ছে BCG, এটার ফুল ফর্ম কি, ব্যাসিলাস ক্যালমেট-গুইরেন। It provides active artificial immunity against tuberculosis and sometimes cross immunity, also protect against leprosy. ডোজটা কত, 0.05 ml at birth through ID intradermal. BCG not given at birth, then dose should be given 0.1 ml ID up to 1 year. বার্থে দিলে 0.05, আর যদি বার্থে না দেওয়া হয় আপ টু 1 year কত দিতে পারি আমরা, 0.1 ml। ওপিভি হচ্ছে ইট ইজ ওরাল পোলিও ভ্যাকসিন, স্যাভিন টাইপ, এটা ওপিভিটা স্যাভিন বলা হয়। লাইভ ভ্যাকসিন 2 drops by oral route for prevention of poliomyelitis. Birth dose of OPV is known as 0 dose. Which vaccine given at birth, BCG, OPV and hepatitis B. Which vaccine given firstly at birth, hepatitis B. Very very important. hepatitis B টা কিন্তু within 24 hours দিতে হবে, তাহলে ফার্স্টলি আমাদের হেপাটাইটিস বিটা অ্যাডমিনিস্টার করতেই হবে। First assessment of the newborn after birth, observe initiation of respiration. First intervention of the newborn after birth, suctioning or clear the airway, ঠিক আছে। এরপর এখানে কিছু কিছু সাকশন যে অ্যাপারেটাসগুলো, এটা হচ্ছে সেন্ট্রাল সাকশন সাপ্লাই, এটা হচ্ছে সাকশন অ্যাপারেটাস,
এটা হচ্ছে মিউকাস এক্সট্রাক্টর, এইভাবে থাকে আর কি মিউকাস এক্সট্রাক্টর। দেন অ্যাসেপ্টো সিরিঞ্জ, এটা হচ্ছে বাল্ব সিরিঞ্জ। ইমেজ বেস কোয়েশ্চেন আসতে পারে, সবগুলোই দেখে রাখবে। এরপর আসছি আম্বেলিক্যাল কর্ড কাটিং, ঠিক আছে। 5C শুড বি ফলোড ওয়েন কাটিং দ্য আম্বেলিক্যাল কর্ড। দে ইনক্লুড ক্লিন হ্যান্ড, ক্লিন ব্লেড, ক্লিন ক্লথ অ্যান্ড ক্লিন সারফেস। আর হচ্ছে ক্লিন থ্রেড। 5টা C: ক্লিন হ্যান্ড, ক্লিন ব্লেড, ক্লিন ক্লথ, ক্লিন সারফেস অ্যান্ড ক্লিন থ্রেড। ইউজুয়ালি ইন ভিলেজ ফর ক্ল্যাম্পিং আম্বেলিক্যাল কর্ড। আম্বেলিক্যাল কর্ড এখন আর থ্রেড ইউজ করা হয় না, এটা এখন ক্লিন যেটা ক্ল্যাম্প হয়ে গেছে, ঠিক আছে, ক্লিন ক্ল্যাম্প বলতে পারি আমরা। Umbilical cord contain 80 to 100 ml of blood. After cutting, keep side dry and should be assessed regularly for any drainage. Care of the umbilical cord stump after cutting by 70% alcohol because it is volatile nature and NS should not be used due to moist nature. এরপরে প্রথমেই হচ্ছে আমাদের কাটিং করার পরে অনেক সময় 70% অ্যালকোহল দিয়ে ওটাকে ক্লিন করা যেতে পারে, ঠিক আছে, কারণ কি ওটা ভোলাটাইল নেচারে, ঠিক আছে। এমনিতে কিছুই আমরা অ্যাপ্লাই করব না, তারপরে আম্বেলিক্যাল কর্ডে শুধুমাত্র ক্লিনিংয়ের জন্য একবার ওটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এটা অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে। এরপর এটা হচ্ছে আমাদের আম্বেলিক্যাল সিজার, ভালো করে ইমেজটা মনে রাখবে, এটা আমাদের কচার ফরসেপ, ঠিক আছে, কচার ফরসেপটাও অনেক সময় ইমেজ বেস আসে। এটা হচ্ছে আমাদের কর্ড ক্ল্যাম্প, ঠিক আছে। এরপর হচ্ছে প্রসিডিওর অফ কর্ড cutting. Apply first umbilical cord clamp at 2 cm from the abdomen of the newborn. প্রথমে একটা কত সেন্টিমিটার দূরে অ্যাপ্লাই করব, 2 cm from the abdomen of the newborn, মানে অ্যাবডোমেন থেকে হচ্ছে, এখানে যদি নিউবর্নের ধরো অ্যাবডোমেন আছে, এটা হচ্ছে আমাদের কর্ড, তাহলে 2 সেন্টিমিটার পরে ফার্স্টলি একটা আমরা অ্যাপ্লাই করব। দেন অ্যাপ্লাই দ্য সেকেন্ড umbilical clamp at 5 cm from the newborn, মানে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এই টোটাল একটা 5 সেন্টিমিটার পরে আবার একটা ক্ল্যাম্প অ্যাপ্লাই করব। দেন কাট বিটুইন দিস টু ক্ল্যাম্প, এরপরে এই দুটো ক্ল্যাম্পের মাঝে আমরা কাট করব। আফটার কাটিং দ্য আম্বেলিক্যাল কর্ড লেন্থ শুড বি রিমেন্ড লেফট 3.5 সেন্টিমিটার। এরপর কাট করার পরে হচ্ছে এই টোটাল সেটা হচ্ছে আমাদের 3.5 সেন্টিমিটার থাকতে হবে, ঠিক আছে, মোটামুটি একটা। But in case of preterm and any other risk factors, newborn babies, the remaining umbilical cord should left at least 10 cm for umbilical cord catheter insertion. Do not apply any, হ্যাঁ, আর প্রিটার্মের ক্ষেত্রে বা অন্য হাই রিস্ক নিউবর্নের ক্ষেত্রে হচ্ছে আমরা আম্বেলিক্যাল কর্ডটা অ্যাটলিস্ট 10 সেন্টিমিটার রাখবো ফর ক্যাথেটার কর্ড, মানে কর্ড ক্যাথেটার ইনসারশনের জন্য, ঠিক আছে। ডু নট অ্যাপ্লাই এনি সাবস্ট্যান্স টু দ্য স্টাম্প, ডু নট বাইন্ড অর ব্যান্ডেজ স্টাম্প অ্যান্ড লিভ দ্য স্টাম্প আনকাভার্ড। নোট হচ্ছে apply additional remedies to the cord may cause infection and neonatal tetanus, মানে কোনো কিছু আমরা এক্সট্রা কিছু জিনিস হচ্ছে কর্ডে অ্যাপ্লাই করব না, সেটা কিন্তু ইনফেকশন হতে পারে, সেটার জন্য নিওনেটাল টিটেনাস পর্যন্ত হয়ে যেতে পারে। এই যে যেটা বলছিলাম, এটা 2 সেন্টিমিটার পরে ক্ল্যাম্প 1 একটা লাগালাম, দিয়ে 5 সেন্টিমিটার পরে আরেকটা ক্ল্যাম্প 2 লাগালাম, তারপরে মাঝের পয়েন্টে হচ্ছে আমরা কাট করে দিলাম, তাহলে টোটাল ডিস্টেন্সটা মোটামুটি 3.5 সেন্টিমিটার মতো হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা সব লেন্থগুলো মনে রাখা, কত সেন্টিমিটার পরে ফার্স্ট কর্ডটা অ্যাপ্লাই করা হয়, ক্ল্যাম্পটা কত সেন্টিমিটার পরে সেকেন্ড ক্ল্যাম্পটা অ্যাপ্লাই করা হয়, দেন টোটাল কতটা রাখতে হয়, দ্যাট ইজ 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে পয়েন্ট ইনসিশন, লোকেশন অফ আম্বেলিক্যাল কর্ড কাটিং, ঠিক আছে, এটা আবার বেবিতেও দেখানো হয়েছে। এরপর আমরা আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, দ্যাট ইজ আবগা স্কোর। আবগা স্কোর ইজ আ ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট স্কেল which is developed by Dr. Virginia Abgar in 1952, in which 5 vital criteria are assessed. একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, পালস, গ্রিমেস, অ্যাক্টিভিটি, রেসপিরেটরি। তো আবগার অ্যাপিয়ারেন্স, পালস, গ্রিমেস, অ্যাক্টিভিটি, রেসপিরেটরি। অ্যাপিয়ারেন্স মানে স্কিন কালার দেখা হয়, পালস বলতে হার্ট রেট, গ্রিমেস মানে রিফ্লেক্স রেসপন্সটা দেখা হয়, অ্যাক্টিভিটি মানে মাসেল রেসপন্স দেখা হয়, রেসপিরেটরি মানে রেসপিরেটরি এফর্টস। খুব ইম্পর্ট্যান্ট, রেসপিরেটরি রেট কিন্তু নয়, এখানে আমরা রেসপিরেটরি এফর্টস দেখি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনে অনেক সময় গুলিয়ে মানে কনফিউশন করার জন্য এরকম দেয় দুটো অপশানে, যে রেসপিরেটরি বলতে রেসপিরেটরি এফর্ট, রেসপিরেটরি রেট, তখন কিন্তু রেসপিরেটরি এফর্ট দিতে হবে, নট রেট।
ABGA score should be evaluated at 1 minute and 5 minutes of age following birth, and if in any case where the score remains significantly depressed at 5 minutes, then it should be evaluated again at 15 minutes. While taking ABGA score, heart rate should be take on first priority of assessment instead respiratory rate, because we already assessed respiration. Maximum possible ABGA score is 10, whereas minimum possible score is 0. তাহলে maximum কত হতে পারে 10 আর minimum হচ্ছে 0. The score is calculated at as follows. Breathing effort মানে কি, if the infant is not breathing, the respiratory score is 0. The respiration are slow and irregular. দেখতে পাচ্ছি যে রেসপিরেশনটা স্লো আর ইরেগুলার হচ্ছে, উইক গ্যাসপিং, তখন হচ্ছে 1 দিতে হয়। যদি ইনফ্যান্ট ইজ ক্রাইং ভিগোরাসলি, লাস্টি ক্রাই লেখা থাকে বা হচ্ছে তখন সেক্ষেত্রে রেসপিরেটরি স্কোরটা আমরা 2 দিই। ঠিক আছে, তাহলে ভিগোরাসলি ক্রাই করছে, একদম লাস্টি ক্রাই, লাস্টি মানে কিন্তু অনেক জোরে ক্রাই করছে, ভিগোরাসলি ক্রাইটাকে আমরা লাস্টি ক্রাই বলে থাকি, সেক্ষেত্রে রেসপিরেটরি আমরা স্কোরটা 2 দেবো। ঠিক আছে, যদি হচ্ছে উইক আর ইরেগুলার থাকে, স্লো ইরেগুলার, উইক গ্যাসপিং, সেক্ষেত্রে 1 দেবো, আর হচ্ছে একদম যদি ব্রিদিং না থাকে সেক্ষেত্রে আমরা 0 দেবো। ঠিক আছে, এরপর হার্ট রেট ইজ ইভ্যালুয়েটেড উইথ আ স্টেথোস্কোপ, এপিক্যাল পালস, অ্যান্ড ইট ইজ মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ দ্য স্কোর ইন ডিটারমাইনিং দ্য নিড ফর রিসাসিটেশন। যদি কোনো হার্টবিট না থাকে 0 দেবো। যদি হার্ট রেট ইটস লেস দেন 100 বিটস পার মিনিট, যদি 100 বিটস পার মিনিটের কম হয় দেন হার্ট রেটের স্কোরটা আমরা 1 দেবো, আর যদি হার্ট রেটটা মোর দেন 100 বিটস পার মিনিট হয় দ্যাট স্কোর ইজ 2। বোঝা গেছে? মাসেল টোন, ইফ দ্য মাসেল টোন ইজ লুজ অ্যান্ড ফ্লপি উইদাউট অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি নেই, লুজ আর ফ্লপি আছে, তখন আমরা 0 দেবো। যদি হচ্ছে সাম টোন আর ফ্লেকশন আছে তাহলে হচ্ছে 1 দেবো। যদি অ্যাক্টিভ মোশন উইথ আ ফ্লেক্সড মাসেল টোন দ্যাট রেজিস্টস এক্সটেনশন, তখন সেক্ষেত্রে আমরা 2 দেবো। মানে হচ্ছে প্রপার একদম ফ্লেক্সড মাসেল, অ্যাক্টিভ মোশন আছে, একদম রেজিস্ট করছে এক্সটেনশনে, সেক্ষেত্রে 2 দেবো। কিছু টোন অ্যান্ড ফ্লেকশন থাকলে, সাম টোন অ্যান্ড ফ্লেকশন থাকলে 1, আর একদমই ফ্লাপি আছে, একদম লুজ মাসেল হয়ে গেছে, সেক্ষেত্রে 0 দেবো। গ্রিমেজ রেসপন্স অর রিফ্লেক্স ইরিটেবিলিটি রেসপন্স টু স্টিমুলেশন, ইফ দেয়ার ইজ নো রেসপন্স টু স্টিমুলেশন রিফ্লেক্স ইরিটেবিলিটি রেসপন্স ইজ 0। যদি কোনো একদম রেসপন্সই নেই, ঠিক আছে, স্টিমুলেশনে, তখন হচ্ছে 0 দেবো। যদি দেয়ার ইজ গ্রিমেসিং ইন রেসপন্স টু স্টিমুলেশন তাহলে হচ্ছে 1 দেবো। আর যদি ইনফ্যান্টটা একদম ক্রাই করছে, কাফ স্নিজেস অন স্টিমুলেশন, দ্য রিফ্লেক্স ইরিটেবিলিটি রেসপন্স ইজ 2, মানে একদম প্রপার রেসপন্স দিচ্ছে, কাফ ক্রাই সব আছে, তখন সেক্ষেত্রে 2 দেবো। কালার হচ্ছে ইনফ্যান্ট স্কোর 1 ফর দ্য কালার, অ্যাজ পেরিফেরাল সাইনোসিস ইজ কমন অ্যামং দ্য নর্মাল ইনফ্যান্টস। কালার ক্যান অলসো বি মিসলিডিং ইন নন হোয়াইট ইনফ্যান্টস। ইফ দ্য পেল অর ব্লু, তখন হচ্ছে 0। যদি ইনফ্যান্টটা পিঙ্ক থাকে বাট এক্সট্রিমিটিসগুলো ব্লু, তাহলে কালারটা হচ্ছে আমরা 1 দেবো, স্কোরটা হচ্ছে 1 দেবো। যদি হচ্ছে এন্টায়ারলি পিঙ্ক থাকে তাহলে হচ্ছে 2 দেবো। ঠিক আছে, এটাই সেম জিনিসটা এখানে লেখা আছে। ঠিক আছে, 0 পয়েন্ট, 1 পয়েন্ট, 2 পয়েন্ট করে আবার একবার রিপিট করছি, কারণ কি ABGA স্কোরটা খুব ইম্পর্ট্যান্ট, এটার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ভালোভাবে একদম সব স্কোরগুলো একদম মুখস্থ থাকা উচিত, একদম মানে মাথায় গেঁথে নেওয়া উচিত। ঠিক আছে, অ্যাক্টিভিটি মাসেল টোন 0 পয়েন্ট যদি অ্যাবসেন্ট থাকে, 1 পয়েন্ট আর্মস আর লেগস ফ্লেক্সড, আর 2 পয়েন্ট অ্যাক্টিভ মুভমেন্ট। পালস হচ্ছে অ্যাবসেন্ট 0 পয়েন্ট, লেস দেন 100 যদি হয় 1 পয়েন্ট দেবো, গ্রেটার দেন 100 হলে 2 পয়েন্ট। গ্রিমেজ যেটা হচ্ছে রিফ্লেক্স ইরিটেবিলিটি, যদি ফ্ল্যাসিড হয় 0 পয়েন্ট, সাম ফ্লেকশন অন এক্সট্রিমিটিস, গ্রিমেজ অনলি ফেশিয়াল এক্সপ্রেশন আছে, তখন হচ্ছে 1 পয়েন্ট। অ্যাক্টিভ মোশন, ক্রাই অন স্টিমুলেশন, স্নিজ, কাফ, পুল অ্যাওয়ে, সেক্ষেত্রে আমরা 2 পয়েন্টস। অ্যাপিয়ারেন্স স্কিন কালার ব্লু আর পেল, টোটাল একদম ব্লু বডি হয়ে গেছে, ঠিক আছে, পেল হয়ে গেছে, সেক্ষেত্রে 0। বডি পিঙ্ক আছে, শুধু এক্সট্রিমিটিস ব্লু হয়ে গেছে অ্যাক্রোসাইনোসে, সেক্ষেত্রে 1। কমপ্লিটলি পিঙ্ক থাকলে 2। রেসপিরেটরি এফার্টস অ্যাবসেন্ট হলে 0, উইক ইরেগুলার গ্যাসপিং হলে 1 পয়েন্ট, 2 পয়েন্ট হচ্ছে স্ট্রং ভিগোরাস ক্রাই। ঠিক আছে, খুব খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আসবো যে হচ্ছে রেজাল্ট ইন্টারপ্রিটেশন অফ ABGA স্কোর। ঠিক আছে, 8 to 10 হলে নো ডিস্ট্রেস, নর্মাল রুটিন কেয়ার। ঠিক আছে, সাকশন, ড্রাই অ্যান্ড প্লেস আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার, অক্সিজেন ইজ রিকোয়ার্ড, অ্যাসেস 5 মিনিট, অ্যান্ড ইফ ফাউন্ড নর্মাল দেন দ্য ইনফ্যান্ট শুড বি গিভেন টু দ্য মাদার। মানে 8 to 10 থাকলে হচ্ছে আমরা ধরবো যে এটা নর্মাল ABGA স্কোরটা আছে, কোনো কিছু করার দরকার নেই, রুটিন কেয়ারগুলো করলেই হবে। 5 to 7 যদি হয় তখন হচ্ছে মাইল্ড ডিস্ট্রেস, নর্মাল রুটিন কেয়ার উইথ ক্লোজড অবজারভেশন, ইমিডিয়েট সাকশন, ড্রাই দ্য বেবি, প্লেস আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার, অ্যাটাচ
pulse oximeter with right hand, head put in midline with maintaining slightly extension, stimulate to the back and sole, back and সোলটাকে হচ্ছে স্টিমুলেট করতে হবে তখন, কারণ কি ক্রাইংয়ের জন্য স্টিমুলেট করতে হবে। 100% অক্সিজেন দেওয়া যেতে পারে at a rate of 5 liter per minute by bag and mask and pressure 30 থেকে 40 cm H2, reassess at 5 minutes, যদি নর্মাল থাকে দেন হ্যান্ড ওভার দ্য মাদার। ঠিক আছে, মডারেট ডিস্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে O2 সাকশনিং এগুলো দিতে হবে, পজিশনিং, স্টিমুলেশন, বেবি মে ডেভেলপ সেকেন্ডারি অ্যাপনিয়া, ইফ নট ইফেক্টিভ ইনটিউবেট the baby and ventilation with IPV should be started within 30 to 40 breath per rate and should be gaseous in the next 15 to 30 seconds. Acidosis spontaneously corrected once respiration is established. সিভিয়ার ডিস্ট্রেসের ক্ষেত্রে ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে। ঠিক আছে, ইন্টুবেট করতে হবে, ভেন্টিলেট উইথ সিপিপিভি উইথ 100% oxygen, heart rate checked in 30 seconds. Drug of choice of resuscitation is epinephrine. Recommend dose of epinephrine is 0.1 থেকে 0.3 ml per kg, যেটা হচ্ছে 1:10,000 is given intratracheal and it may be repeated every 5 minutes. এটা আমরা নিওনেটাল রিসাসিটেশনেও পড়বো, তাও এখানেও মনে রাখো যে হচ্ছে 0.1 থেকে 0.3 ml per kg in 1:10,000 দেওয়া হয়। ঠিক আছে, in intratracheal। এরপর আসছি তার নার্স পোস্টেড ইন লেবার রুম জাস্ট অ্যাটেম। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা তোমরা নিজেরাই সলভ করো। ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা দিয়ে কমেন্ট সেকশনে আনসারটা করো। নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে ব্যালার্ড স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যালার্ড স্কেল। আচ্ছা, ব্যালার্ড স্কোরটা কি? ব্যালার্ড স্কোর ইজ আ জেস্টেশনাল এজ অ্যাসেসমেন্ট স্কেল অর নিউরোমাস্কুলার ম্যাচুরেশনাল অ্যাসেসমেন্ট টুল অফ দ্য ফিটাস। ইট ইজ ডেভেলপড বাই ডক্টর জিন.এল. ব্যালার্ড। অত মনে রাখার দরকার নেই। ইন উইচ 2 ক্রাইটেরিয়া অ্যাসেসড, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে নিউরোমাস্কুলার। এটা মাথায় রাখতে হবে যে ব্যালার্ড স্কেলে 2টো ক্রাইটেরিয়া অ্যাসেস করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে নিউরোমাস্কুলার। দ্য ব্যালার্ড স্কেল ইজ অ্যাসেসড ফ্রম 26 weeks to 44 weeks অফ দ্য জেস্টেশনাল এজ। কখন অ্যাসেস করা হয়? সেটা হচ্ছে 26 weeks থেকে 44 weeks. However, the new Ballard score is used up to 20 weeks, which include extremely preterm babies also. It can be used up to 4 days after birth. In practice, the Ballard score is usually used in the first 24 hours. প্র্যাকটিসে ফার্স্ট 24 আওয়ার্সে ইউজ করা হয়, কিন্তু 4 days পর্যন্ত ইউজ করা যেতে পারে। Neuromuscular parameters of the Ballard score কি? Posture, square window, assessing the flexibility of the wrist, মানে এইভাবে হচ্ছে রিস্টটা এই যে এখানে ঠেকাতে বলা, মানে ঠেকাতে পারছে কিনা সেটা হচ্ছে প্যাসিভলি দেখা হয়। বাচ্চাটাকে এরকম করে দেখে যে হচ্ছে কিনা। আর্ম রিকোয়ার, পপলিটিয়াল অ্যাঙ্গেলস, কাফ সাইন অ্যান্ড হিল টু ইয়ার। নামগুলো মনে রাখবে যে প্যারামিটার্সগুলো কি? একটা হচ্ছে পশ্চার, একটা হচ্ছে স্কোয়ার উইন্ডো, আর্ম রিকোয়ার, পপলিটিয়াল অ্যাঙ্গেলস, কাফ সাইন অ্যান্ড হিল টু ইয়ার। ঠিক আছে, আর ফিজিক্যাল প্যারামিটার্সগুলো কি কি? একটা হচ্ছে স্কিন, ল্যানুগো হেয়ার, আই, ইয়ার, প্ল্যান্টার সারফেস, ব্রেস্ট পার্ট অ্যান্ড জেনিটালি। এগুলো হচ্ছে ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সগুলো। মিনিমাম পসিবল স্কোর অফ ব্যালার্ড স্কেল হচ্ছে -10, ওয়েরাস ম্যাক্সিমাম পসিবল স্কোর হচ্ছে 50। ঠিক আছে, আচ্ছা -10টা এটা এখানে যেটা আছে সেটা হচ্ছে কত উইকস আমাদের? সেটা হচ্ছে আমাদের 20 উইকস। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পসিবল স্কোর যেটা 50, এটা হচ্ছে কত উইকস? এটা হচ্ছে আমাদের 44 উইকস। ঠিক আছে, 44 উইকস। এরপরে যেটা হয়, যেটা হচ্ছে প্রত্যেকটা 5 স্কোর ইনক্রিজ করলে হচ্ছে আমাদের জেস্টেশনাল এজটা হচ্ছে 2 উইকস ইনক্রিজ করে। মানে কি, ধরো এখানে 4 উইকস আছে তো, আর এটা স্কোরটা হচ্ছে 50, মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা 5 স্কোর ইনক্রিজে, মানে 50তে হচ্ছে 44 উইকস হচ্ছে। মানে এরপর আমরা ধরো যদি 45 স্কোর থাকে তাহলে কত হবে? 2 উইকস প্রত্যেকটা 5 স্কোরে ইনক্রিজ হলে 2 স্কোর করে আমাদের 2 উইকস করে আমাদের ইনক্রিজ হচ্ছে প্রত্যেকটা 5 স্কোরে। ঠিক আছে, তাহলে এখানে 45 থেকে 50 কত? 5 স্কোরের ডিফারেন্স হচ্ছে, তাহলে এটা কত হবে? 42 উইকস। ঠিক আছে, 42 উইকস 45-এ, আর 2 উইকস একটা ইনক্রিজ করছে, তাহলে 44 উইকস হচ্ছে। আর এখানে স্কোরটা কত ইনক্রিজ করছে? 5 স্কোর, তাহলে প্রত্যেক 5 স্কোরে 2 উইকস ইনক্রিজ করে। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা মনে রাখবে যে হচ্ছে, 1 সেকেন্ড,
এইটা হচ্ছে এখানটা আমি ভালোভাবে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে প্রত্যেক ইনক্রিজ ইন 5 স্কোর, যেটা ইকুইভ্যালেন্ট টু তোমার ইনক্রিজ ইন 2 উইকস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে 5 স্কোর ইনক্রিজ করলে 2 উইকস হচ্ছে ইনক্রিজ হয়। ঠিক আছে, এটা একটা জিনিস। আর হচ্ছে যেটা বলছিলাম, যেটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে যেটা স্কিন দেওয়া আছে। ঠিক আছে, ওগুলো প্রি টার্ম আর টার্মের ক্ষেত্রে যেগুলো আলাদা আলাদা হয়, স্কিনটা প্রি টার্মের ক্ষেত্রে ফ্রেয়াবল হয়, ট্রান্সপারেন্ট হয়, টার্মের ক্ষেত্রে ম্যাচিওর হয়। ঠিক আছে, আর হচ্ছে ল্যানুগোটা কি থাকে, প্রি টার্মের ক্ষেত্রে অ্যাবান্ডেন্ট থাকে। যত টার্ম হতে শুরু করে, মানে যত টার্মের দিকে যায়, তখন হচ্ছে ল্যানুগোটা আস্তে আস্তে ডিক্রিজ করে, স্পার্স হয়, অ্যাবসেন্ট হয়ে যায়। ঠিক আছে, আর ইয়ার অ্যান্ড আইজ রিকয়েল একটা আছে, যেটা হচ্ছে তোমার মানে ইয়ার রিকয়েলটা স্লো হয় ইন কেস অফ প্রি টার্ম, আর টার্মের ক্ষেত্রে ইয়ার রিকয়েলটা প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এগুলো কিছু কিছু জিনিস আছে। প্ল্যান্টার ক্রিজেসটা যেমন হচ্ছে অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট অর প্রেজেন্ট ইন 1/3 পার্ট অফ দ্য ফুড, 1/3 পার্টে হচ্ছে প্রেজেন্ট থাকে, বা হচ্ছে টোটালি অ্যাবসেন্ট থাকতে পারে। ঠিক আছে, আর টার্মের ক্ষেত্রে ফুললি একদম ডেভেলপ থাকে। ঠিক আছে, ব্রেস্ট পার্টটা হচ্ছে তোমার প্রি টার্মে কম থাকে, লেস দ্যান 5 mm থাকে, টার্মের ক্ষেত্রে গ্রেটার দ্যান 5 mm থাকে। আর জেনিটালসগুলো প্রি টার্মের ক্ষেত্রে লেবিয়া মাইনরা আর মেজরা দুটোই ভিজিবল হয়, whereas টার্মের ক্ষেত্রে লেবিয়া মেজরা কভার্স দ্য লেবিয়া মাইনরা। আর মেলসের ক্ষেত্রে প্রি টার্মে হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস থাকে। ঠিক আছে, whereas টার্মের ক্ষেত্রে ডিসেন্ডেড টেস্টিস থাকে। আর স্ক্রটামটা ইন প্রি টার্মে ওটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, রুগাটা অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, আর টার্মের ক্ষেত্রে হচ্ছে টোটালি পিগমেন্টেড থাকে, রুগী যেগুলো মানে ওই দাগ দাগগুলো প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ডিফারেন্সটা, যে সব জিনিসগুলো পড়লাম, স্কিন, ল্যানুগো, হেয়ার, আই, ইয়ার, প্ল্যান্টার সারফেস, ব্রেস্ট বার, জেনিটালস, এই সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা যেগুলো নিউরোমাস্কুলারে যেগুলো পড়লাম, সেটার ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে তোমার ইয়েটা কি বলে, স্কোয়ার উইন্ডোটা কিন্তু অ্যাবসেন্ট থাকে ইন কেস অফ প্রি টার্ম। ঠিক আছে, আর প্রেজেন্ট থাকে ডিউ টু ডেভেলপড রিস্ট। মানে হচ্ছে প্রি টার্মের ক্ষেত্রে আমরা যেমন এখন টাচ করতে পারছি না, এটা প্রি টার্মও সেরকম টাচ করতে পারে না। এটা খুব কনফিউজ হয়ে যায় যে প্রি টার্মে সবই তো মানে হচ্ছে, কারণ কি যেটা হচ্ছে পশ্চারটা ধরো, সেটা হচ্ছে এক্সটেনশন ডিক্রিজ টোন হয়। ঠিক আছে, আর্ম রিকয়েলটা স্লো হয়, মানে আর্মটা প্রি টার্মে হচ্ছে ভালোভাবে রিকয়েল করতে পারে না, whereas ইন টার্মে হচ্ছে একদম ডেভেলপড হয়। ঠিক আছে, স্কার্ফ সাইন মানে কি, এলবোটা এরকমভাবে হচ্ছে এদিকে যেতে পারছে। প্রি টার্মের ক্ষেত্রে স্কার্ফ সাইন প্রেজেন্ট থাকে, মানে পুরো এলবোটা একদম হচ্ছে আমাদের উপর দিকে হচ্ছে যেতে পারবে প্রি টার্মের ক্ষেত্রে, কিন্তু টার্মের ক্ষেত্রে যেতে পারবে না, কারণ কি ওর তো পুরো ডেভেলপ, তাহলে ও পুরোটা পৌঁছাতে পারবে না। স্কার্ফ সাইন মানে স্কার্ফটা আমরা এরকমভাবে নিই, তো সেই জন্য এলবোটা হচ্ছে এরকমভাবে ওঠালে সেটাকে আমরা স্কার্ফ সাইন বলি, ওইভাবে আমরা মনে রাখতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের যেটা স্কোয়ার উইন্ডোটা বলছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কোয়ার উইন্ডোটা হচ্ছে, এখানে আমি লিখছি স্কোয়ার উইন্ডো হচ্ছে যেটা ওই অ্যাঙ্গেলটা, এই যে এইভাবে টাচ করা যে অ্যাঙ্গেলটা, ওটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে ইন কেস অফ প্রিটার্মের ক্ষেত্রে ওটা অ্যাবসেন্ট থাকে, whereas ইন কেস অফ টার্মে ওটা কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, মানে হচ্ছে টার্মে হচ্ছে ওটা স্কোয়ার উইন্ডোটা মানে টাচ করতে পারবে, প্রি টার্মে হচ্ছে টাচ করতে পারবে না। হিল টু ইয়ারটা হচ্ছে প্রেজেন্ট থাকে ইন কেস অফ প্রি টার্ম, এটা মানে হিলটা ইয়ারে টাচ করতে পারবে, বাকি সবগুলো মানে প্রি টার্মে হচ্ছে করতে পারবে। ঠিক আছে, হিল টু ইয়ারটা টাচ করতে পারবে, স্কার্ফ সাইনটা হবে, এগুলো সব হবে, শুধুমাত্র এটা একটা এক্সেপশন, মানে এটা ভুলে যায় মানুষ, ওই জন্য এক্সেপশনাল বলছি। পপ্লিটিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে মোর দ্যান 90 থাকবে, পপ্লিটিয়াল অ্যাঙ্গেল যেটা ওটা হচ্ছে মোর দ্যান 90 থাকবে, 90 ডিগ্রি ইন কেস অফ প্রি টার্ম, whereas লেস দ্যান 90 ডিগ্রি ইন কেস অফ টার্ম। ঠিক আছে, এগুলো হচ্ছে মেনলি মনে রাখলেই হবে। নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে ওয়ার্ম চেন। দ্য ওয়ার্ম চেন ইজ আ সেট অফ ইন্টারলিঙ্ক প্রসিডিওর টু বি টেকেন অ্যাট বার্থ অ্যান্ড ডিউরিং দ্য নেক্সট ফিউ আওয়ার্স অ্যান্ড ডেজ ইন অর্ডার টু মিনিমাইজ দ্য হিট লস ইন অল নিউবর্নস. Heat loss in newborns occurs through 4 ways: radiation, convection, conduction and evaporation. Radiation, conduction,
কনভেকশন অ্যান্ড ইভাপোরেশন। ঠিক আছে, এই 4টে মেথড দিয়ে হচ্ছে হিট লসটা হয়। ওয়ার্ম চেঞ্জ শুড মেনটেন টু প্রিভেন্ট নিওনেটাল হাইপোথার্মিয়া which is a major risk factor for neonatal mortality. Benefits of early and prolonged skin to skin contact for all newborns are, মানে early আর prolonged skin to skin contact করলে কি কি benefit হবে, that is promote bonding, maintains warmth, lowers infection and reduce neonatal mortality NMR, enables establishment of breastfeeding, keeping the newborn warm in the delivery room by form by groups of 4, যেটা হচ্ছে মাদার, মিডওয়াইফ, কম্পেনিয়ন অ্যান্ড অবজারভার অর হেল্পার। ঠিক আছে, মানে ওই গ্রুপ অফ 4 দিয়ে আর কি ওয়ার্ম চেনটা মেনটেন করা হয় সেটা বলছে। দেয়ার আর 10 কম্পোনেন্টস অফ ওয়ার্ম চেন উইচ আর ডিসক্রাইবড বাই WHO। ওয়ার্ম ডেলিভারি রুম থাকতে হবে, ডেলিভারি রুমটা ওয়ার্ম থাকতে হবে, দ্যাট ইজ টেম্পারেচার শুড মেনটেন অ্যাটলিস্ট 25 ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্ট্যান্ট। ডেলিভারি রুম টেম্পারেচারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কত থাকা উচিত, 25 ডিগ্রি সেলসিয়াস। ইমিডিয়েট থরো ড্রাইং উইথ 5 সেকেন্ড অফ বার্থ, মানে 5 সেকেন্ডের মধ্যেই হচ্ছে থরো নিউবর্নকে হচ্ছে ড্রাইং করতে হবে, মানে পুরো মুছিয়ে একদম টাওয়েল দিয়ে মুছিয়ে হচ্ছে তাকে ড্রাই করতে হবে। ঠিক আছে, প্রলং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট 60 to 90 মিনিট, সাপোর্ট আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, ডিলেড বাথিং যেটা হচ্ছে 24 আওয়ার অ্যান্ড ওয়েইং, অ্যাপ্রোপ্রিয়েট ক্লদিং অ্যান্ড বেডিং, জিরো সেপারেশন, কিপ দ্য মাদার অ্যান্ড বেবি টুগেদার, আমাদেরকে সেপারেট করা চলবে না, রুমিন যেটাকে বলে, মাদার আর বেবিকে একসাথে রাখতে হবে। ওয়ার্ম ট্রান্সপোর্টেশন স্কিন টু স্কিন, আর হচ্ছে ওয়ার্ম রিসাসিটেশন ইফ রিকোয়ার্ড, রেজ অ্যাওয়ারনেস অফ ট্রেইনড হেলথ ওয়ার্কার্স, ইনভলভ প্যারেন্টস। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরপর আমরা আসবো যেটা হচ্ছে আমাদের, আচ্ছা এই দেখো এরই হচ্ছে 4টে মেথড, যেটা এটা আমি সরিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 4টে মেথড যেটা দ্বারা হচ্ছে আমাদের যেটা হিটটা লস হয়। ঠিক আছে, রেডিয়েশন মানে এভাবে হচ্ছে আমাদের রেডিয়েশনের থ্রু দিয়ে লস হচ্ছে। ঠিক আছে, কনভেকশন মানে রেডিয়েশন মানে কি, ওটা এয়ারে এভাবে রেডিয়েট করে লস হচ্ছে। ঠিক আছে, কোনো টাচ ইয়েতে নয়। কন্ডাকশন মানে কোনো একটা হট সারফেস যদি কোল্ড সারফেসের সাথে টাচ থাকে সেই হিসেবে হিটটা লস হচ্ছে, মানে টাচের ইয়েতে যেটা সেটা হচ্ছে কন্ডাকশন। ইভাপোরেশন মানে কি, যদি বডিতে ময়েস্ট কিছু আছে বা হচ্ছে আমাদের ময়েশ্চার আছে সেটা হচ্ছে ইভাপোরেট হয়ে ওটা হচ্ছে হিটটাকে লস করছে। ঠিক আছে, কনভেকশন মানে এয়ার কারেন্ট দিয়ে, মানে ধরো পাশে কোনো কিছু একটা কুলার লাগানো আছে বা হচ্ছে জানলা খোলা আছে, তো এয়ারের মাধ্যমে যে হিটটা লস হচ্ছে সেটা হচ্ছে আমাদের কনভেকশন। আর রেডিয়েশন মানে থ্রু রেডিয়েশন, মানে একদম যেটা রেডিয়েট করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে 4টে মেথড অফ হিট লস। এরপর হচ্ছে WHO ক্লাসিফিকেশন অফ হাইপোথার্মিয়া ইন নিউবর্ন। মাইল্ড হাইপোথার্মিয়া কোনটাকে বলবো, 36 to 34, 36.4। ঠিক আছে, 36.4 পর্যন্ত আমরা সেটাকে মাইল্ড হাইপোথার্মিয়া বলবো, বা এটাকে কোল্ড স্ট্রেসও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোন জিনিসটাকে আমরা কোল্ড স্ট্রেস বলবো, যেটা মাইল্ড হাইপোথার্মিয়া। টেম্পারেচার কত, 36 থেকে 36.4 ডিগ্রি সেলসিয়াস। মডারেট হাইপোথার্মিয়া 32.0 থেকে 35.9, মানে 32 থেকে 36 পর্যন্ত। ঠিক আছে, মেন ভ্যালুতে মনে রাখবে, এটা যেমন 36 থেকে 36.5 এইভাবে মনে রাখবে। ঠিক আছে, 5 পর্যন্ত, তার মানে 36.5, 36.4 অবধি। ঠিক আছে, তো ওই মেন রাউন্ড আপ ভ্যালুটা মনে রাখতে সুবিধা হয় আর কি। আর 32 থেকে 36 পর্যন্ত হচ্ছে আমাদের মডারেট হাইপোথার্মিয়া, যেটা হচ্ছে ডেঞ্জারাস, রিকোয়ারিং ইমিডিয়েট ওয়ার্মিং অফ দ্য নিউবর্ন। সিভিয়ার মানে কি, লেস দেন 32 ডিগ্রি সেলসিয়াস হলে সিভিয়ার হবে। আউটলুক গ্রেভ, ইন্টেন্সিভ অ্যান্ড স্কিলড কেয়ার ইজ আর্জেন্টলি নিডেড। ঠিক আছে, তাহলে হচ্ছে হাইপোথার্মিয়াটাও খুব খুব ইম্পর্ট্যান্ট, এই বক্সটা অলওয়েজ মাথায় রাখবে, 3টে ক্লাসিফিকেশন। ঠিক আছে, এরপর হচ্ছে WHO স্ট্র্যাটেজি ফর প্রিভেনশন অফ ইনফেকশন ইন নিউবর্ন, যেটা ক্লিন চেন বললাম, ক্লিন ডেলিভারি হতে হবে। WHO 6 ক্লিন বলেছে এখন। ঠিক আছে, আগে 5টা ছিল, এখন 6 হয়েছে। ক্লিন অ্যাটেন্ডেন্ট হ্যান্ড ওয়াশ উইথ সোপ, ক্লিন ডেলিভারি সার্ভিস, ক্লিন কর্ড কাটিং ইনস্ট্রুমেন্ট, যেটা রেজার বা ব্লেড, বা যে কর্ড কাটিং আমরা যেটা পড়েছিলাম কর্ড কাটিং সিজারটা সেটা। ঠিক আছে, ক্লিন স্ট্রিং টু টাই কর্ড, ক্লিন ক্লথ টু র্যাপ দ্য বেবি, ক্লিন ক্লথ টু র্যাপ দ্য মাদার। ঠিক আছে, ক্লিন স্ট্রিং, এটা ক্লিন ক্ল্যাম্পও বলা যেতে পারে, এখন ক্ল্যাম্প ইউজ হয়। ঠিক আছে, আফটার ডেলিভারি অল কেয়ার গিভার শুড ওয়াশ হ্যান্ড বিফোর হ্যান্ডলিং দ্য বেবি।
ঠিক আছে, পুরো হ্যান্ড ওয়াশ করতে হবে। ফিড অনলি ব্রেস্ট মিল্ক, অন্য কিছু দেওয়া চলবে না। বার্থের পরে অনেক সময় অনেক জায়গায় কালচারালি মধু এইসব বলে দিয়ে দিতে, কিন্তু ওইসব একদমই কন্ট্রাইন্ডিকেটেড, কোনো জিনিস এক্সেপ্ট ব্রেস্ট মিল্ক হচ্ছে বাচ্চাকে দেওয়া যাবে না। Keep the cord clean and dry, do not apply anything, use a clean cloth as a diaper or napkin, wash your hands after changing diaper or napkin, keep the baby clothed। মানে সবসময় বাচ্চাকে হচ্ছে ঢাকা দিয়ে রাখতে হবে, তার কারণ কি বেবির হাইপোথার্মিয়া রিস্কটা অনেক বেশি, ঠিক আছে, ওই জন্য হচ্ছে সবসময় হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট যাতে করা যায় সেইভাবে ওয়ার্ম একটা চেন আমরা মেনটেন করব। দ্য মোস্ট কমনলি রেকমেন্ডেড অ্যান্ড ইউজড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইন বোথ আর্লি অ্যান্ড লেট অনসেট নিওনেট সেপসিস ইজ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, মোস্ট কমনলি অ্যাম্পিসিলিন, ফ্লুওক্সাসিলিন হবে অ্যান্ড পেনিসিলিন কম্বাইন্ড উইথ অ্যান অ্যামাইনো গ্লাইকোসাইড, মোস্ট কমনলি জেন্টামাইসিন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে যদি সেপসিসের থাকে, সেক্ষেত্রেও পরেও আবার পড়বো। এরপর আমরা আসছি যেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড অফ দ্য নিউবর্ন হচ্ছে স্টেবিলাইজ হয়ে যায় ফার্স্ট 6 to 8 hours ফলোইং বার্থ, উইচ নোন অ্যাজ দ্য ট্রানজিশন পিরিয়ড বিটুইন ইন্ট্রাইউটরাইন অ্যান্ড এক্সট্রাইউটরাইন লাইফ টু দ্য নিউবর্ন। মানে হঠাৎ করে ইন্ট্রাইউটরাইনে সে একটা কমফোর্ট জোনে আছে, একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে আছে, তার সব কিছু সে পেয়ে যাচ্ছে, তাকে ব্রিদিংও নিতে হচ্ছে না, মানে একটা হচ্ছে ওখানে কমফোর্ট জোনে হয়ে গেছে। হঠাৎ করে বাচ্চাটা বেরিয়ে অনেকটা স্ট্রেসফুল একটা সিচুয়েশনে চলে আসে, কোথায় চলে এলাম রে বাবা, বাইরের দুনিয়াটা এসে, ঠিক আছে, এরকমই মানে একটা সেটা একটা বাচ্চার জন্য স্ট্রেসফুল সিচুয়েশন, ঠিক আছে, তাকে স্টেবিলাইজ হতেও একটা টাইম লাগে, দ্যাট ইজ দ্য ফার্স্ট 6 to 8 hours। তো এই পিরিয়ডটাকে আমরা ট্রানজিশন পিরিয়ড বলে থাকি, ঠিক আছে, বিটুইন দ্য ইন্ট্রাইউটরাইন অ্যান্ড এক্সট্রাইউটরাইন লাইফ অফ দ্য নিউবর্ন। অ্যাট বার্থ নিউবর্ন মেক 3 মেজর ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, ঠিক আছে, এরপর বেরিয়ে তাকে অ্যাডাপ্টেশন করতে হয়, ফিজিওলজিক্যাল 3টে মেনলি অ্যাডাপ্টেশন করতে হয় নেসেসারি ফর সার্ভাইভাল। ফার্স্টলি হচ্ছে এমপ্টিং ফ্লুইড ফ্রম দেয়ার লাংস অ্যান্ড বিগিনিং ভেন্টিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে তো তারা রেসপিরেশন ভিতরে নেয় না, তো বেরিয়ে তাকে হচ্ছে ওই ফ্লুইডগুলো লাংস থেকে বের করে হচ্ছে তার রেসপিরেশনটা স্টার্ট হয়, ওই জন্য স্পন্টিনিয়াস একটা ক্রাই হয়, তার ক্রাইংয়ের মাধ্যমে হচ্ছে সবগুলো প্রেসারটা ইনক্রিজ করে সব ফ্লুইডগুলো বেরিয়ে যায়, দেন আমাদের ভেন্টিলেশন ফার্স্ট রেসপিরেশনটা আমাদের বেবির স্টার্ট হয়। চেঞ্জিং দেয়ার সার্কুলেটরি প্যাটার্ন, পুরো যেটা ফিটাল সার্কুলেশনের জিনিসটা পুরোটা চেঞ্জ হচ্ছে, অবসেও আমরা পড়েছি ফিটাল সার্কুলেশন, ঠিক আছে। মেনটেনিং বডি টেম্পারেচারটাকে মেনটেন করা, এই 3টে জিনিস হচ্ছে মেজর ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন বাচ্চাকে নিতে হয়। দ্য ট্রানজিশন পিরিয়ড ইজ ডিভাইডেড ইন্টু 3 phases, একটা হচ্ছে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ আর একটা হচ্ছে থার্ড ফেজ। ফার্স্ট ফেজ ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি, তাহলে প্রথম ফেজটা হচ্ছে আমাদের ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট স্টেজ, এটাকে আমরা অ্যাক্টিভ বা অ্যালার্ট স্টেজও বলে থাকি। দিস ফেজ ডিউরেশন ইজ 0 to 30 minutes, ঠিক আছে, তাহলে প্রথম যেটা পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি ওইটার টাইমটা কত, ডিউরেশনটা হচ্ছে 0 to 30 minutes। ইন দিস ফেজ নিউবর্ন ইজ অ্যালার্ট অ্যান্ড মুভিং, আই ইজ ওপেন্ড, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যালার্ট থাকবে, মুভ করবে বাচ্চাটা, আর হচ্ছে আইটা ওপেন থাকবে। বিগিনস গাস্টেটারি মুভমেন্টস মিনস নিউবর্ন ওপেন অ্যান্ড ক্লোজ দ্য মাউথ ফর এনি অবজেক্ট অর টেস্ট, আর এখানে গাস্টেটারি মুভমেন্টসগুলো স্টার্ট হয়, নিউবর্ন হচ্ছে ওপেন করে মাউথটাকে বা ক্লোজ করছে ফর এনি অবজেক্ট অর টেস্টের জন্য। হার্ট রেট এখানে 160 to 180 beats per minute for initially 15 minutes, then after decrease to normal 100 to 120 beats per minute। রেসপিরেশন হচ্ছে 40 to 60 beats per minute, abdominal and irregular, হ্যাঁ নিউবর্নে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইররেগুলার রেসপিরেশন থাকে, ঠিক আছে। ফ্লেয়ারিং অফ নস্ট্রিল মে গ্রান্ট অ্যান্ড ইন্টারমিটেড চেস্ট রিট্রাকশন। ইররেগুলার রেসপিরেশন ইজ নর্মাল ইন কেস অফ নিউবর্ন, ওটা কিন্তু অ্যাবনর্মাল কিছু না, ঠিক আছে। ফ্ল্যারিং অফ নস্ট্রিল মে গ্রান্ট, এগুলো প্রথম দিকে একটু থাকতে পারে, পরের দিকে গ্রান্টিংটা অনেক বেশি থাকলে তখন রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা ধরবো, ঠিক আছে।
তাহলে ফার্স্ট ফেজটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি, এটা ডিউরেশনটা মনে রাখবে যেটা হচ্ছে 0 to 30 মিনিটস, ঠিক আছে। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট স্টেজ, বোঝা গেছে। এরপর আসছি আমরা সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজটা হচ্ছে অলসো নোন অ্যাজ পিরিয়ড অফ ডিক্রিজ রেসপন্সিভনেস অফ দ্য নিউবর্ন। এরপর হচ্ছে তার রেসপন্সিভনেসটা কমে যাচ্ছে, ঠিক আছে। দিস ফেজ ডিউরেশন ইজ 30 মিনিটস টু নেক্সট 2 আওয়ার্স। 30 মিনিট পর্যন্ত ফার্স্ট ফেজটা ছিল, 30 মিনিট থেকে 2 আওয়ার্স হচ্ছে নেক্সট ফেজ, যেটাতে হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে রেসপন্সিভনেসটা। দিস ফেজ ইজ অলসো নোন অ্যাজ রিল্যাক্সেশন অ্যান্ড রেস্ট স্টেজ। Heart rate between 100 to 140 beats per minute. Respiration rapid, shallow, synchronous. Chest shape gradually change to increase anterior posterior diameter, begins to audible bowel sound. এরপর আমরা আসছি যেটা হচ্ছে থার্ড ফেজ। ইট ইজ অলসো নোন অ্যাজ সেকেন্ড পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি। এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে। সেকেন্ড পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি ডিউরেশন কত? 2 to 8 আওয়ার্স, মনে রাখতে হবে। ইনক্রিজ রেসপন্সিভনেস টু স্টিমুলাই, হার্ট রেট নিয়ার টু নর্মাল 120 থেকে 160। রেসপিরেটরি রেটটা হচ্ছে ইনক্রিজ করতে পারে 30 to 40 বিটস পার মিনিট। চেঞ্জ ইন কালার অ্যান্ড মাসেল টোন, বাউল সাইন মোর ফ্রিকুয়েন্ট, মে পাস মেকোনিম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফেজেসগুলো। তো ফার্স্টের যে রিঅ্যাক্টিভিটির ডিউরেশনটা 0 to 30 মিনিটস, আর সেকেন্ড ফেজে হচ্ছে আমাদের যেটা পড়লাম 2 to 8 আওয়ার্স। এই ডিউরেশনগুলো কিন্তু আসে, ঠিক আছে, কোয়েশ্চেনে ওই রিঅ্যাক্টিভিটির ডিউরেশনগুলো। এরপর হচ্ছে ডিউরেশন অফ ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি ইজ 0। এটা তো বললাম যে ফার্স্ট ফেজটা 0 to 30 মিনিটস। সো দ্যাটস ওয়াই ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন 30 মিনিটস। ওই জন্য যেহেতু প্রথম 30 মিনিট হচ্ছে রিঅ্যাক্টিভ ফেজটা আছে, ওই জন্য ব্রেস্ট ফিডিংটা উইদিন 30 মিনিট হচ্ছে স্টার্ট করতে বলা হয়। তারপর অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ আফটার 30 মিনিটস বেবি গোজ ইন টু সেকেন্ড স্টেজ, তখন হচ্ছে রেসপন্সিভনেস কমে যায়, বাচ্চা ঘুমিয়ে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আফটার বার্থ এবিজি স্যাম্পল মে বি টেকেন ফ্রম আম্বেলিক্যাল আর্টারি। আম্বেলিক্যাল ক্যাথেটার শুড ইনসার্ট দ্য আম্বেলিক্যাল ভেইন। সাইলেন্ট কিলার ডিজিজ অফ দ্য নিউবর্ন ইজ হাইপোথার্মিয়া, খুব ইম্পর্টেন্ট যেটা বললাম, হাইপোথার্মিয়া। সো কিপ দ্য বেবি ড্রাই অ্যান্ড ক্লিন, ইফ নেসেসারি দেন ইউজ রেডিয়েন্ট ওয়ার্মার। সাইলেন্ট কিলার ডিজিজ অফ অ্যাডাল্ট হচ্ছে হাইপারটেনশন, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা হাইপারটেনশন বলি, আর সাইটের ক্ষেত্রে সাইলেন্ট কিলার ডিজিজ আমরা গ্লকোমা বলি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট টেম্পারেচার 22 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এটা থাকে। আর অ্যামনিওটিক ফ্লুইড টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। তো আফটার ডেলিভারি র্যাপ দ্য বেবি ইন প্রি ওয়ার্ম টাওয়েল, ইফ নেসেসারি ইউজ রেডিয়েন্ট ওয়ার্মার। সবসময় মানে হাইপোথার্মিয়াটাকে প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে, যে কোনোভাবে। or prevention of hypothermia. Best time for bathing is still falling the remaining umbilical cord fall হয়ে যাওয়ার পরে বাথিং করাতে বলা হয়, ইউজুয়ালি 5 to 7 days. সো টিল টাইম অনলি ইউজ স্পঞ্জ বাথ, তার আগে শুধুমাত্র স্পঞ্জ বাথ ইউজ করতে হবে, অন্য কিছু না। আম্বিলিক্যাল কর্ডটা পুরোপুরি পড়ে গেলে তখন হচ্ছে আমরা পুরো বাথিংটা দিতে পারি বাচ্চাকে। ইন কেস অফ প্রিটার্ম বেবিজ দ্য কর্ড ইজ টু বি ক্ল্যাম্পড কুইকলি টু প্রিভেন্ট হাইপারভলিমিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হাইপারবিলিরুবিনিমিয়া। আর প্রিটার্ম বেবিজের ক্ষেত্রে হচ্ছে কর্ড ক্যাম্পিংটা একটু তাড়াতাড়ি করতে বলা হয়, কারণ কি তাদের ক্ষেত্রে হাইপারভলিমিয়া চান্স থাকে আর হচ্ছে হাইপারবিলিরুবিনিমিয়া হয়ে যেতে পারে। ইন কেস অফ প্রিটার্ম বেবিজ কর্ড লেন্থ শুড বি কেপ্ট লং, যেটা আগেও পড়লাম 10 to 12 সেন্টিমিটার লং থাকতে হবে ইন কেস ইবিটি ইজ রিকোয়ার্ড। দ্য নর্মাল টেম্পারেচার অফ দ্য নিউবর্ন ইজ 36.5 to 37.4 ডিগ্রি সেলসিয়াস। নর্মাল টেম্পারেচারটা কিন্তু মাথায় রাখতে হবে নিউবর্নে, 36.5 থেকে 37.4 ডিগ্রি সেলসিয়াস। দ্য নর্মাল টেম্পারেচার অফ লেবার রুম হচ্ছে 25 to 28 ডিগ্রি সেলসিয়াস। আগেও পড়লাম। while assessing the Apgar score, pulse and heart rate should be assessed first and then the respiration, ঠিক আছে। এবার হচ্ছে নিউবর্ন কেয়ার ডিউরিং দ্য ফার্স্ট ডে অফ লাইফ। Assess the baby every 30 minutes to 1 hour for at least 6 hours or until the newborn is stable and stays warm and pink. On the first day, check the baby for the following. Breathing, the normal baby breathes 30 to 60 times a minute with no gasping, grunting or indrawing of the chest. Warmth হচ্ছে check if the baby is warm. Use a thermometer to take an axillary temperature. Color, check the tongue, lips and mucous membrane. মানে পিঙ্ক আছে কিনা সেটার জন্য চেক করতে হবে। ইনসাইড দ্য মাউথ আর পিঙ্ক। Bleeding, check the cord for bleeding. If present, add another cord clamp. Breastfeeding, check the baby is breastfeeding. Take a complete history, maternal history and antenatal history and labor or delivery, and do a physical examination.
এরপর আমরা আসছি ইনিশিয়াল এক্সামিনেশন অফ দ্য নিউবর্ন। ঠিক আছে, ফার্স্টলি হচ্ছে ভাইটাল সাইন অফ দ্য নিউবর্ন। অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন শুড বি ডান অ্যাট লিস্ট ইন্ট্রুসিভ টু শুড বি ডান লিস্ট ইন্ট্রুসিভ টু মোর ইন্ট্রুসিভ, মানে যেটা হচ্ছে বেশি বাচ্চাটার জন্য ইরিটেটিং নয় বা বেশি ডিস্টার্বিং নয়, সেটার থেকে শুরু করে মোর ডিস্টার্বিংয়ে আমরা আস্তে আস্তে যেতে পারি। কারণ কি ফার্স্টেই যদি বাচ্চাটাকে কান্দিয়ে দিই তাহলে বাকি জিনিসগুলো আমরা পাবো না। ঠিক আছে, ইট মিনস অ্যাসেস হার্ট রেট অ্যান্ড রেসপিরেশন রেট বিফোর টেম্পারেচার। ওই জন্য ফার্স্টলি আমাদের রেসপিরেটরি রেটটা চেক করতে বলা হয়। কারণ কি বাচ্চা কেঁদে দিলে তখন রেসপিরেটরিটা আমরা ঠিকঠাক পাবো না। ঠিক আছে, ওই জন্য রেসপিরেশন রেট, দেন আমাদের হার্ট রেট, এগুলো আমাদেরকে চেক করতে বলা হয়। বিকজ ইফ ইউ আর টেকিং ফার্স্ট টেম্পারেচার দেন বেবি মে অ্যাওয়েক অ্যান্ড ক্রাই, রেজাল্টেড হার্ট রেট অ্যান্ড রেসপিরেটরি রেট মে ইনক্রিজ অ্যান্ড গট ফলসলি, যেটা বললাম। সো সিকোয়েন্স অফ অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন ইজ আরপিটি, রেসপিরেশন, পালস অ্যান্ড টেম্পারেচার, ইনস্টেড টিপিআর ইন নিওনেটস। নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে টিপিআর করি, তাহলে নিওনেটসের ক্ষেত্রে আমরা হচ্ছে আরপিটি করবো, রেসপিরেশন, পালস অ্যান্ড টেম্পারেচার। মাথায় রাখবে, কোয়েশ্চেনে আসে এটা। ঠিক আছে, respiration rate should be measured by inspection observation method for full 1 minute, একদম ফুল 1 মিনিট এখানে কিন্তু আমরা রেসপিরেশনটা হচ্ছে মেজার করব। রেসপিরেটরি রেটটা কত হবে? 30 to 60 বিটস পার মিনিট। হার্ট রেট কত হবে? এপিক্যালে 100 to 160 বিটস পার মিনিট, 110 থেকে 160। টেম্পারেচার হচ্ছে 36.5 to 37.4 ডিগ্রি সেলসিয়াস। ব্লাড প্রেশার 60/40 to 80/50। এটা আমরা মনে রাখতে পারি একটা জিনিসে, যে নর্মাল হচ্ছে আমাদের অ্যাডাল্টে কত 120 হচ্ছে আমাদের 80, তো তাহলে এটার হাফ যদি করে দিই, 120-র হাফ কত? 60, 80-র হাফ কত? 40, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে বিপিটা। ঠিক আছে, 60/40। ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 88 to 94%। এরপর আমরা আসছি যেটা হচ্ছে হাইট। হাইট হচ্ছে নর্মাল, যেটা অ্যাট বার্থে হাইটটা থাকে সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। অ্যাট 1 ইয়ারে হচ্ছে 75 সেন্টিমিটার হয়, অ্যাট 4 ইয়ারে হচ্ছে 100 সেন্টিমিটার। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা লাইন এখানে কোয়েশ্চেন। ঠিক আছে, বার্থে হচ্ছে হাইটটা কত? 50 সেন্টিমিটার, 1 ইয়ারে হচ্ছে 75 সেন্টিমিটার। আর একটা এরকম কোয়েশ্চেন আছে যে 50% ইনক্রিজ কখন হচ্ছে, দ্যাট ইজ ইন 1 ইয়ার। 50% ইনক্রিজ, ডাবল কিন্তু নয়, 50% ইনক্রিজ ইন হাইট সেটা হচ্ছে 1 ইয়ারে। 4 ইয়ারে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে ডাবল হাইটটা কখন ডাবল হয়? দ্যাট ইজ ইন 4 ইয়ার। ঠিক আছে, প্রত্যেকটা লাইন কোয়েশ্চেন এখানে। হাইট ইনক্রিজেস বাই 1 ইঞ্চ পার মান্থ ইন দ্য ফার্স্ট 6 মান্থ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। প্রথম 6 মান্থে হচ্ছে 1 ইঞ্চ পার মান্থ করে হচ্ছে বাড়ে, আনটিল দ্য 1 ইয়ার হাইট হ্যাজ বিন ইনক্রিজ বাই 50% অফ বার্থ হাইট, যেটা বললাম 1 ইয়ারে হচ্ছে 50% অফ বার্থ হাইট ইনক্রিজ করে। ইট মিনস ইফ দ্য নিউবর্নস হাইট ইজ 50 সেন্টিমিটার অ্যাট বার্থ, দেন ইট উইল রিচ 75 সেন্টিমিটার অ্যাট 1 ইয়ার। বোঝা গেছে? তাহলে প্রথম 6 মান্থে কত করে বাড়ে? 1 ইঞ্চ পার মান্থ। আর হচ্ছে বাকিগুলো যেগুলো বললাম সেটাই লেখা আছে। After 4 years, child gains approximately 6 centimeter height every year until 12 years of age. এরপর 4 ইয়ার্সের পরে কত? 6 সেন্টিমিটার হাইট এভরি ইয়ার, মানে প্রত্যেক বছরে হচ্ছে 6 সেন্টিমিটার করে বাড়ছে আফটার 4 ইয়ার্স। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। ইন নিউবর্ন অ্যান্ড ইনফ্যান্ট হাইট ইজ মেজার্ড বাই ইনফ্যান্টোমিটার। নিউবর্ন আর ইনফ্যান্টে, মানে যারা দাঁড়াতে পারবে না তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনফ্যান্টোমিটারে করব, মানে ইনফ্যান্টের নিউবর্ন আর ইনফ্যান্টের ক্ষেত্রে। আপ টু 2 ইয়ার অর 24 months height of the child is measured in lying down position। তাহলে 2 বছর বা 24 মান্থ পর্যন্ত আমরা লাইং ডাউন পজিশনে হচ্ছে মেজার করি। ঠিক আছে, দেন 2 ইয়ার্সের পরে হচ্ছে চাইল্ড হাইট ইজ মেজার্ড, তখন আমরা 2 বছর পর্যন্ত ওটাকে লেন্থ বলি। ঠিক আছে, 2 বছরের পরে থেকে আমরা ওটাকে হাইট বলি। চাইল্ড হাইট ইজ মেজার্ড ইন স্ট্যান্ডিং পজিশন বাই স্টেডিওমিটার ফর টডলার অ্যান্ড ওল্ডার চাইল্ড। ঠিক আছে, বোঝা গেছে? প্রত্যেকটা লাইন এখানে খুব ইম্পর্টেন্ট। ওয়েট কত? নর্মাল ওয়েট প্যারামিটার্স অ্যাট বার্থে হচ্ছে 2.5 কেজি থেকে 3 কেজি। ঠিক আছে, 2.5 থেকে 3 কেজি বা 2500 থেকে 3000 গ্রাম। 5 to 6 মান্থসে হচ্ছে ডাবল অফ বার্থ ওয়েট।
ঠিক আছে। কত মান্থে ডাবল হয়? জেনারেলি এটা 5 মান্থস বলা হয়, 5 to 6 মান্থসও রেঞ্জে যদি থাকে বলা যেতে পারে। একটা যদি বলা হয় দেন 5 মান্থস বলবো, ঠিক আছে। 1 ইয়ারে হচ্ছে ট্রিপল হয়, 2 ইয়ার্সে হচ্ছে কোয়াড্রিপল হয়, মানে 4 টাইমস বাড়ে, 3 ইয়ার্সে হচ্ছে 5 টাইমস। প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট। বাড়তে হচ্ছে 2.5 থেকে 3 কেজি, 5 মাসে হচ্ছে ডাবল হচ্ছে, 1 বছরে ট্রিপল হয়, 2 বছরে 4 টাইমস, কোয়াড্রিপল হয়, 3 বছরে হচ্ছে 5 টাইমস হয়, ঠিক আছে। ওয়েট প্যারামিটার্স, নর্মাল এভারেজ ওয়েট হচ্ছে 3 কেজি, ঠিক আছে। লো বার্থ ওয়েট LBW বেবি 1500 থেকে 2500 গ্রাম, ভেরি লো বার্থ ওয়েট বেবি 1000 থেকে 1500 গ্রাম, 1000-এরও কম হলে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। তিনটে টার্ম ভেরি ইম্পর্টেন্ট, লো বার্থ ওয়েট বেবি, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, ঠিক আছে। দ্য এভারেজ ওয়েট অফ নিউবর্ন বললাম, ইন ইন্ডিয়ান চিলড্রেন নর্মাল ওয়েট অফ নিওনেট ইজ 2.5 থেকে 3.5 কেজি। মোর দ্যান যদি 4 কেজি হয় তাহলে আমরা ম্যাক্রোজোমিয়া বলি, উইচ ক্যান কমনলি সিন ইন ডায়াবেটিস মাদার। আমরা ওবিজিতেও পড়লাম। ওয়েট ইজ ডাবলড অ্যাট 5 to 6 months and tripled at 12 months of age. The newborn lost 10% of birth weight during first week or 7 days of life due to transition to environmental adaptation, dilute urine by immature kidneys and pass of meconium. তাহলে প্রথম 7 দিনে হচ্ছে 10% অফ দ্য বার্থ ওয়েট হচ্ছে নিউবর্ন লস করে, এটা কিন্তু নর্মালি লস করে। তো প্রথম 7 দিনে যদি আমরা দেখছি যে নিউবর্নের ওয়েটটা কমছে, সেটা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, ওটা হচ্ছে নর্মাল। প্রথম 7 দিনে 10% অফ বার্থ ওয়েট হচ্ছে নিউবর্ন লস করে। এরপরে নিওনেটটা রিগেন ইজ লস্ট ওয়েট ইন দ্য নেক্সট 7 to 10 days। তাহলে এরপর পরের 10 দিনে হচ্ছে ওই ওয়েটটা হচ্ছে রিগেন করে নেয়। For example, in a newborn, birth weight is 3 kg, then baby lost 10% of the birth weight. So after birth at 7 days তখন হচ্ছে 2700 গ্রাম আমরা দেখতে পাবো, or 2.7 kg due to loss of 10% of the body weight. So his lost weight regain next within 7 to 10 days, which is 3 kg. বোঝা গেছে জিনিসটা? এরপর হচ্ছে ওয়েট ইনক্রিজ ডিউরিং দ্য ফার্স্ট 6 months ইজ 30 গ্রাম পার ডে। প্রথম 6 মাসে হচ্ছে 30 গ্রাম পার ডে করে বাড়ে, অ্যান্ড নেক্সট 6 মাসে হচ্ছে 15 গ্রাম পার ডে করে বাড়ে। প্রথম 6 মাস 30 গ্রাম পার ডে, নেক্সট 6 মাস 15 গ্রাম পার ডে। তাহলে এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো প্রত্যেকটা লাইন বললাম এখানে ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা লাইন ধরে ধরে কোয়েশ্চেন আসতে পারে। হেড সার্কামফারেন্স অ্যাট বার্থ, নর্মাল হেড সার্কামফারেন্স কত? 33 to 35 সেন্টিমিটার, 13.2 to 14 ইঞ্চ, অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 সেন্টিমিটার মোর দ্যান দ্য চেস্ট সার্কামফারেন্স। তাহলে হেড সার্কামফারেন্সটা আমাদের 2 to 3 সেন্টিমিটার মোর দ্যান চেস্ট সার্কামফারেন্স হয়, ঠিক আছে। জেনারেলি 2 সেন্টিমিটার মোর বলা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে হেড সার্কামফারেন্স ইজ মেজার্ড বাই প্লেসিং আ টেপ ওভার দ্য occipital prominence and at the back and just over the supraorbital ridgeর ওভারে হচ্ছে আমরা রাখবো, এই যে এইখানটাতে, আর পিছন দিকে হচ্ছে occipital যে প্রমিনেন্সটা সেটার উপরে রেখে হচ্ছে মেজার করবো। অ্যাবনর্মাল হেড সার্কামফারেন্স, ইনক্রিজ হেড সার্কামফারেন্স কখন দেখতে পাই? হাইড্রোসেফালাসের ক্ষেত্রে, ম্যাক্রোসেফালি। ডিক্রিজ হেড সার্কামফারেন্স উই সি ইন মাইক্রোসেফালি, ঠিক আছে। এই যে এভাবে হচ্ছে মেজার করতে হয়, মেজারিং হেড সার্কামফারেন্স অফ দ্য নিউবর্ন। আর চেস্ট সার্কামফারেন্সটা এভাবে, এটা আমরা আসছি। অ্যাট বার্থ নর্মাল চেস্ট সার্কামফারেন্স ইজ 31 to 33, মানে 2 সেন্টিমিটার হচ্ছে কম। ওখানে হচ্ছে 33 থেকে 35 পড়লাম, ঠিক আছে। আর 3 সেন্টিমিটার লেস দ্যান হেড সার্কামফারেন্স, বা 3 সেন্টিমিটার কম। যাই হোক, 2 থেকে 3, মানে 2টাও মনে রাখতে পারবো, ওখানে যেহেতু 33 থেকে 35, এখানে 31, তাহলে 31, 32, 33, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 সেন্টিমিটার কম, 2 থেকে 3 রেঞ্জে যদি একটা দেয় তাহলে 2 সেন্টিমিটার। The chest circumference is 2 to 3 centimeter less than the head circumference at the time of birth, 31 approximately. Chest circumference is measured at the level of nipples between inspiration and expiration, ঠিক আছে। কখন মেজার করা হয়? বিটুইন ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। নোট হচ্ছে অ্যাট 1 year of age হেড সার্কামফারেন্স অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স উইল বি ইকুয়াল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কত এজে হচ্ছে চেস্ট সার্কামফারেন্স আর হেড সার্কামফারেন্স ইকুয়াল হয়? দ্যাট ইজ 1 year of age, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চেস্ট সার্কামফারেন্স কীভাবে মেজার করা হয়? অ্যাট দ্য লেভেল অফ নিপেলে, এভাবে, ঠিক আছে, মেজারিং দ্য চেস্ট সার্কামফারেন্স অফ দ্য নিউবর্ন। এরপর আমরা আসছি, দ্যাট ইজ হেড এক্সামিনেশন। হেড এক্সামিনেশন অ্যাসেস দ্য লেন্থ অফ দ্য হেড, নর্মালি ইট ইজ 1/4 পার্ট অফ দ্য টোটাল বডি লেন্থ। নর্মালি কত? 1/4 পার্ট অফ দ্য টোটাল বডি লেন্থ আমাদের হেডটা হয়।
এরপর অ্যাসেস ফর মোল্ডিংয়ের জন্য আমরা ফার্স্টলি অ্যাসেস করব যে কোনো মোল্ডিং আছে কিনা। মোল্ডিং মানে ইট ইজ আ নর্মাল কন্ডিশন ইন উইচ ওভারল্যাপিং অফ দ্য স্কাল বোন অফ দ্য ফিটাস ডিউরিং পাসিং অফ দ্য ফিটাস, মানে ফিটাসটা যেহেতু ম্যাটার্নাল পেলভিস দিয়ে পাস করছে ওই জন্য একটা ওভারল্যাপিং হয়ে যায় স্কাল বোনগুলো, ঠিক আছে, সেটার জন্য একটা মোল্ডিং দেখতে পাওয়া যায়, যেটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায় উইদিন 72 আওয়ার্স, ইট ইজ অটোমেটিক্যালি রিজলভড। এটা হচ্ছে আমাদের মোল্ডিং। এরকম উঁচু মতো দেখতে পাচ্ছ হয়ে গেছে বাচ্চাটা মাথাটা, সেটা মোল্ডিং হয়েছে। এরপর অ্যাসেস দ্য স্কাল সুচার ইট ইজ দ্য জয়েন্ট বিটুইন দ্য স্কাল বোন অ্যান্ড ইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফাইব্রাস জয়েন্ট অর সিনার্থ্রোসিস। আমরা মাস্কুলোস্কেলেটনে পড়েছি অলরেডি। সুচার আর ওয়াইডলি সেপারেটেড ইন নিউবর্ন, কারণ কি যত বড় হবে সেটা তো আবার বোনটা গ্রোথ হবে, ওই জন্য হচ্ছে অনেকটা স্পেস থাকে, ঠিক আছে, ওই জন্য যাতে করে গ্রোথের জন্য একটা এরিয়া আমরা পাই সেটার জন্য। টোটাল 8 সুচার আর প্রেজেন্ট ইন কেস অফ নিউবর্ন স্কাল। ফন্টানেল ইজ দ্য ওয়াইড গ্যাপস বিটুইন সুচারের মধ্যে যে ওয়াইড গ্যাপগুলো থাকে সেটা হচ্ছে আমাদের ফন্টানেল। এই যে এইগুলো হচ্ছে আমাদের ফন্টানেল, এগুলো হচ্ছে আমাদের ফন্টানেল, ঠিক আছে। তাহলে 6টা মেনলি ফন্টানেল থাকে ইন দ্য নিউবর্ন। অ্যান্টিরিয়ার ফন্টানেল 1, পস্টিরিয়ার ফন্টানেল 1, ম্যাস্টয়েড ফন্টানেল 2 অ্যান্ড স্পিনয়েড ফন্টানেল 2, ঠিক আছে। অ্যান্টিরিয়ার আর পস্টিরিয়ারটা মেনলি আমরা পড়ে থাকি। বাকি যদি টোটাল আমাদেরকে জিজ্ঞেস করে কটা ফন্টানেল, দেন হবে আনসার 6, ঠিক আছে। তখন কিন্তু ম্যাস্টয়েড ফন্টানেল 2টো আর স্পিনয়েড ফন্টানেল 2টো সেটাও কাউন্ট করব, কিন্তু মেনলি আমরা অ্যান্টিরিয়ার আর পস্টিরিয়ার ফন্টানেলটা হচ্ছে মেনলি ওটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্টিরিয়ার ফন্টানেল ইট ইজ অলসো নোন অ্যাজ ব্রেগমা বলা হয়। শেপ হচ্ছে ডায়মন্ড শেপ। আমরা আগেও অবশ্যই যখন ফিটাল স্কালটা পড়ছিলাম তখনও বলেছি ব্রেগমা কি, ঠিক আছে। আর শেপটা হচ্ছে এখানে ডায়মন্ড শেপ, ফর্মড বাই 4 সুচার লাইন্স, ফ্রন্টালে একটা, কোরোনাল 2, স্যাজাইটাল 1। বোঝা গেছে? মানে এখানে যেটা ব্রেগমাটা ফ্রন্টালে আমাদের হচ্ছে একটা, সামনের দিকে একটা সুচার থাকে, ঠিক আছে, কোরোনাল এরকম দুদিকে দুটো কোরোনাল সুচার থাকে, আর পিছনে যেটা স্যাজাইটাল সুচার একটা। তাহলে এটা হচ্ছে এটার 4টে সুচার লাইন দিয়ে ফর্ম হচ্ছে, দুদিকে হচ্ছে প্যারাইটাল, সামনে ফ্রন্টাল আর পিছনে হচ্ছে আমাদের স্যাজাইটাল। এরপর হচ্ছে ডায়ামিটার, অ্যান্টিরিয়ার পস্টিরিয়ার ডায়ামিটার যেটা হচ্ছে 3 to 4 সেন্টিমিটার, অ্যান্টিরিয়ার পস্টিরিয়ার যে ডায়ামিটারটা 3 to 4 সেন্টিমিটার, আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে 2 to 3 সেন্টিমিটার। ক্লোজড অ্যাট 12 to 18 months of age, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জেনারেলি 18 months of age হচ্ছে এটা ক্লোজ হচ্ছে, ঠিক আছে। তাহলে 18 monthsটা যদি সিঙ্গেল অ্যান্সার থাকে তাহলে হচ্ছে আমরা 18 months করব। ইফ নট অসিফাইড আফটার 24 months তখন ওটা একটা প্যাথোলজিক্যাল অ্যান্ড নিড ফর ক্লিনিক্যাল ইন্টারভেনশন, ঠিক আছে। যদি 24 monthsের পরেও না ক্লোজ হয়েছে, ঠিক আছে, তখন হচ্ছে এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, বা ইমিডিয়েটলি আমাদেরকে ওটা ডক্টরকে দেখাতে হবে। পস্টিরিয়ার ফন্টানেল কি? পস্টিরিয়ার ফন্টানেলটাকে আমরা ল্যামডা বলে থাকি, এইভাবে ল্যামডার মতো সাইনটা, তো তার জন্য আমরা পস্টিরিয়ার ফন্টানেলটাকে ল্যামডা বলে থাকি, ঠিক আছে। শেপটা হচ্ছে এটা ট্রায়াঙ্গুলার শেপ, ফর্মড বাই 3 সুচার লাইন্স। এখানে 3টে সুচার লাইন, সামনের দিকে হচ্ছে স্যাজাইটাল থাকে, আর এরকম দুটো ল্যামডয়েড সুচার, ঠিক আছে। তাহলে 3টে সুচার লাইন, স্যাজাইটাল অ্যান্ড ল্যামডয়েড, দুটো ল্যামডয়েড। ডায়ামিটার হচ্ছে অ্যান্টিরিয়ার পস্টিরিয়ার 1.2 সেন্টিমিটার, অ্যান্টিরিয়ার পস্টিরিয়ারটা 1.2 সেন্টিমিটার, আর যেটা ট্রান্সভার্স ডায়ামিটার সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার। তাহলে দুদিকেই হচ্ছে এটা 1.2 সেন্টিমিটার। আর এটা কখন, আচ্ছা, অলসো রিমেম্বার ঠিক আছে। অলসো রিমেম্বারে দেখো ডিপ্রেসড অর সাঙ্কেন ফন্টানেল সিন ইন কেস অফ ডিহাইড্রেশনে হচ্ছে ডিপ্রেসড অর সাঙ্কেন ফন্টানেল আমরা দেখতে পাই, মানে ওটা ডিপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে। বালজিং অর টেন্স ফন্টানেল সিন ইন ইনক্রিজড আইসিপির ক্ষেত্রে বালজিং ফন্টানেল আমরা দেখতে পাই। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কখন কখন বালজিং হবে, কখন হচ্ছে সাঙ্কেন ফন্টানেল বা ডিপ্রেসড হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুচার সেপারেটেড ইন নিউবর্ন হেড বিকজ ইট প্রোভাইড দ্য স্পেস for development of the brain. Pain is a subjective assessment in adults whereas an objective assessment in case of newborn and infant. ইনফ্যান্টের ক্ষেত্রে পেইনটা কিন্তু আমরা অবজেক্টিভলি দেখে বুঝতে হবে, বাচ্চারা তো বলতে পারে না যে কতটা পেইন হচ্ছে। ফিটাল হিমোগ্লোবিন রিপ্লেস বাই অ্যাডাল্ট হিমোগ্লোবিন উইদিন 6 weeks, আগেও পড়লাম। কার্ডিয়াক আউটপুট ইন নিউবর্ন হচ্ছে 500 to 600 ml per minute.
ফন্টাল সুচার বিটুইন, এটা আমরা পড়লাম। ফন্টালটা দুটো ফন্টাল সুচারের মাঝে থাকবে, কোরোনাল হচ্ছে ফন্টাল আর প্যারাইটাল বোনের মাঝে থাকবে, এগুলো আমরা অলরেডি জানি। সাজাইটাল টু প্যারাইটাল বোনের মাঝে, ল্যামডয়েড হচ্ছে বিটুইন প্যারাইটাল অ্যান্ড অক্সিপিটাল, স্কোয়ামা সুচার বিটুইন প্যারাইটাল আর টেম্পোরাল বোন। নর্মাল ব্লাড ভ্যালুস অফ দ্য নিউবর্ন, ব্লাড ভলিউম হচ্ছে 80 ml per kg ইন কেস অফ নিউবর্ন, ঠিক আছে। আরবিসি 6 to 8 মিলিয়ন পার mm3, আরবিসি ডাব্লিউবিসিটা মাথায় রাখতে পারো 11,000 থেকে 17,000 পর্যন্ত, ঠিক আছে। প্লেটলেটস 3 to 5 লাখ পার mm3, এইচবি হচ্ছে 17 থেকে 20 গ্রাম পার ডিএল। লাইফ স্প্যান অফ আরবিসি 80 days, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন কেস অফ নিউবর্ন লাইফ স্প্যান অফ আরবিসি ইজ 80 days, আর অ্যাডাল্টে আমরা 120 days জানি। স্ট্রোক ভলিউম হচ্ছে 3 to 5 ml, কার্ডিয়াক আউটপুট 200 ml per kg per minute or 500 ml per minute। তাহলে এখানে ব্লাড ভলিউমটা, ডাব্লিউবিসি, এইচবি আর হচ্ছে লাইফ স্প্যান অফ আরবিসি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যেটা ব্লাড ভলিউম আমরা জানি, ইন কেস অফ প্রিটার্মের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লাড ভলিউমটা কত হবে, সেটা হচ্ছে 90 ml per kg, ঠিক আছে। টার্মের ক্ষেত্রে 80, প্রিটার্মে কিন্তু বেশি হয় 90, ঠিক আছে। আর একটা যেটা পস্টেরিয়র ফন্টানেলের এখানে ক্লোজটা দেয়নি, এটা কখন ক্লোজ হচ্ছে আমাদের 3 months-এ ক্লোজ হয়, ঠিক আছে। 3 months-এ পস্টেরিয়র ফন্টানেলটা ক্লোজ হয়। এরপর আমরা আসছি যেটা হচ্ছে বার্থ ট্রমা, ঠিক আছে। বার্থ ট্রমার কারণে কিছু কিছু জিনিস হয়, যেটা হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম আর সেফাল হেমাটোমা, ঠিক আছে। ক্যাপুট সাকসিডেনামটা কি? ইট ইজ অ্যান ইডিমা অফ ফ্লুইডস, it is an edema or fluids accumulation occurs between scalp and periosteum of the bone, ঠিক আছে। accumulation of fluid occurs due to improper venous drainage caused by pressure of the fetal head against the cervix during labor, মানে ওই প্রেসারটার জন্য এটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু accumulation of fluid হচ্ছে due to improper venous drainage। এরপর which decrease blood flow to the area and result in edema, এখানে একটা ইডিমা হয়ে যাচ্ছে। the swelling is মানে swelling is compressible, swelling cross the suture line, এখানে কিন্তু swellingটা ক্রস করছে সুচার লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কার্ডিনাল সাইন, swellingটা ক্রস করবে সুচার লাইনে, সেটা হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম। অলওয়েজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ, ডাজ নট ইনক্রিজ ইন সাইজ, এটা কিন্তু টাইম অফ বার্থেই থাকে, সাইজটা কিন্তু ইনক্রিজ করে না, ঠিক আছে। ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার্ড আফটার বার্থ উইদিন 72 hours, ডিসঅ্যাপিয়ার হয়ে যায় 72 আওয়ার্সের মধ্যে, এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কমপ্লিকেশন আর রেয়ার, এখানে কিন্তু কমপ্লিকেশন আমরা দেখতে পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের স্কাল্প, এটা সিরাম, পরিওস্টেম, স্কাল্পন, সুচার লাইন, এখানে হচ্ছে এইভাবে ফ্লুইড জমে এরকম সুচার লাইনটাকে ক্রস করেছে, ঠিক আছে। তাহলে এটা ক্যাপুট সাকসিডেনাম। এরপর হচ্ছে সেফাল হেমাটোমা, সেফাল হেমাটোমাটাও একটা ইডিমা, অ্যাকামুলেশন অফ ব্লাড হয়, এখানে কিন্তু ব্লাড অ্যাকামুলেশন হয় ডিউ টু রাপচার অফ মাইনার এমিসারি ভেন্স, মাইনার যে এমিসারি ভেন্স সেগুলো রাপচার হয়ে এখানে ব্লাড অ্যাকামুলেশন হচ্ছে। ব্লাড অ্যাকামুলেশন অকার বিটুইন বোন অর ক্রেনিয়াম অ্যান্ড ইটস পেরিওস্টিয়াম caused by subperiosteal hemorrhage, not compressible, এটা কিন্তু compressible হয় না, ভেরি ইম্পর্টেন্ট। ওটা কিন্তু compressible ছিল, এটা কিন্তু compressible হয় না। swelling does not cross the suture line, এখানে কিন্তু সোয়েলিংটা সুচার লাইন ক্রস করে না, সুচার লাইন ক্রস এভাবে করবে না, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপুট সাকসিডেনামে ক্রস করছে, সেফাল হেমাটোমাতে ক্রস করবে না। develop after birth within few hours, increase in size 2 to 3 days, if bleeding is minor then the thrombus may dissolve within 6 weeks, and if bleeding is severe then surgical intervention may be required. Complication include defective blood clotting, underlying skull fracture or intracranial bleeding and jaundice। তাহলে এই ক্ষেত্রে ব্লিডিংটা মাইনর হলে থ্রম্বাসটা ডিজলভ হয়ে যায় 6 উইক্সের মধ্যে, আর যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়, জেনারেলি দরকার হয় না, ডিজলভ হয়ে যায়। আর কমপ্লিকেশন হচ্ছে ইনক্লুড ডিফেক্টিভ ব্লাড ক্লটিং, আন্ডারলাইন স্কাল ফ্র্যাকচার অর ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং অ্যান্ড জন্ডিস, ঠিক আছে। এই দুটো হচ্ছে ইমেজ। দেন আমরা আসছি যেটা হচ্ছে আই এক্সামিনেশন। অ্যাবসেন্স অফ আইবল ইজ নোন অ্যাজ অ্যানপথ্যালমিয়া, আইবল যদি না থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যানপথ্যালমিয়া। এরপর হচ্ছে আই শুড বি ক্লিয়ার আফটার বার্থ, আইসটা হচ্ছে বার্থের পরে ক্লিয়ার থাকবে, ঠিক আছে।
Redness of the eye or excessive tear production indicate infection of the eyes. There are commonly two type of eye infection present in the newborn. একটা হচ্ছে ophthalmia neonatum, very very important, in whole eye infection caused by Neisseria gonorrhoeae. এটা কিন্তু কোশ্চেনে আসে, ophthalmia neonatum কে করে? Neisseria gonorrhoeae, ঠিক আছে। নিওনেটাল কনজাংটিভাইটিস ইট ইজ কজড বাই ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। তাহলে অপথ্যালমিয়া নিওনেট্রাম করে নিজেরিয়া গোনোকক্কায়, নিওনেটাল কনজাংটিভাইটিস কে করে? দ্যাট ইজ ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। দুটো লাইনই খুব 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 ইম্পর্টেন্ট। Pupil examination done by using this mnemonics called as parla. Parla মানে pupil equal round reactive to light and accommodation, আমরা আগেও পড়েছি আইতে। To assess red reflex of the eye, if red reflex present mean normal lens of the eye, যদি red reflex absent থাকে তাহলে আমরা ধরবো congenital cataract আছে, ঠিক আছে। আর need for ACP intervention, তখন ডক্টরকে আমাদেরকে জানাতে হবে। Administer ophthalmic eye drops azithromycin 0.5% or erythromycin 0.5% for prevention of infection, এটাও কিন্তু কোশ্চেন আসে। এবারেও নরসেটে কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে অপথ্যালমিক আই ড্রপ দিতে হবে, যেটা হচ্ছে এজিথ্রোমাইসিন 0.5% or erythromycin 0.5% for prevention of infection, eye infection. Rubella syndrome in mother during pregnancy leads to congenital cataract, deafness and patent ductus arteriosus, এটাও কোশ্চেন আছে। রুবেল্লা সিনড্রোম যদি মাদারে থাকে দেন একটা ট্রায়েড আমরা দেখতে পাই, ট্রায়েডটার মধ্যে কি কি থাকবে? দ্যাট ইজ কনজেনিটাল ক্যাটারাক্ট, একটা হচ্ছে ডেফনেস, আর একটা হচ্ছে পিডিএ, ঠিক আছে, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এটা হচ্ছে ট্রায়েডটা, ঠিক আছে। ইয়ার এক্সামিনেশন, আচ্ছা এটাকে আমরা একটা মনে রাখার জন্য বলতে পারি, যেটা হচ্ছে ক্যাফে কফি ডে, ঠিক আছে, সি ডে, ক্যাফে কফি ডে। সি ফর ক্যাটারাক্ট, সি ফর কার্ডিওলজিক্যাল যে প্রবলেমটা, যেটা হচ্ছে পিডিএ থাকে, কার্ডিওলজিক্যাল যে প্রবলেম থাকে, আর ডি ফর ডেফনেস। তাহলে ক্যাফে কফি ডে দিয়ে আমরা রুবেল্লা সিনড্রোমটাকে মনে রাখতে পারি। আর্লি এক্সামিনেশন হচ্ছে অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইয়ার, যদি অ্যাবসেন্ট থাকে সেটাকে আমরা অ্যানোটিয়া বলবো, ঠিক আছে। এক্সটার্নাল ইয়ার অ্যাবসেন্ট থাকলে সেটাকে অ্যানোটিয়া বলবো, স্মল এক্সটার্নাল ইয়ার থাকলে মাইক্রোটিয়া। দ্য ইয়ার কার্টিলেজ শুড বি ফার্ম সফট, ইয়ার কার্টিলেজ সিন ইন প্রিটার্ম নিউবর্ন বেবিস। লোকেশন অফ এক্সটার্নাল ইয়ার ইজ টপ অফ দ্য পিন্না, শুড বি অ্যাট দ্য লাইন অর অ্যাবাভ দ্য লাইন ড্রন ফ্রম আউটার ক্যান্থাস অফ দ্য আই। এটা হচ্ছে আউটার ক্যান্থাস থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, হয় সেটাকে অ্যাবাভে থাকতে হবে বা হচ্ছে অ্যাট দ্য লাইনে থাকতে হবে। যেমন আমি ড্র করছি, আমারটা কিন্তু ইয়ারটা অ্যাবাভে আছে, তাহলে আমারটা নর্মাল। লো সেট ইয়ার যাদের থাকে সেটা থেকে আমরা বুঝতে পারবো যে তাতে ডাউন সিনড্রোম আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে লো সেট ইয়ার সিন ইন কেস অফ ডাউন সিনড্রোম, মানে ওরকম ড্র করলাম দিয়ে যদি ইয়ারটা তার নিচে থাকে তার মানে আমরা ধরবো সেই বাচ্চাটার হচ্ছে ডাউন সিনড্রোম আছে, ট্রাইজোমি 21 ক্রোমোসোম। অ্যাসেস ফর ইয়ার ডিসচার্জ, পুরুলেন্ট ডিসচার্জ হলে ইনফেকশন, ব্লাডি ডিসচার্জ, ইনজুরি ডিউরিং বার্থ, সিএসএফ ডিসচার্জ যদি হয়, হেড ট্রমা হয়েছে বা শুড বি কনফার্ম বাই গ্লুকোজ অ্যাসেসমেন্ট অ্যান্ড হ্যালোরিং টেস্ট। Nose examination, absence of nose is known as arrhynia. Nose should be wide, flat and medial of the face. Nasal flaring indicate respiratory distress. আগেও পড়লাম। মাউথ এক্সামিনেশন, অ্যাসেস ক্লেফট লিপ, কেপ্ট প্যালেট, দ্য টিথ আর নর্মালি অ্যাবসেন্ট অ্যাট বার্থ, বার্থে হচ্ছে কোনো টিথ থাকে না, যদি টিথ থাকে যেটাকে আমরা কি বলবো? নেটাল টিথ। সো প্রেজেন্স অফ টিথ অ্যাট বার্থ ইজ নোন অ্যাজ নেটাল টিথ। The gum should be pink and moist. Abnormal color of gum indicate blue gum হচ্ছে cyanosis, dry gum মানে ধরবো dehydration আছে। Assess for oral thrush, Epstein Barr. In both condition, white patches are present in the oral cavity. Take a gauze piece and wrap it over the finger, then rub the white patch, result in যেটা ওরাল থ্রাস যেটা হতে পারে, মানে এখানে আমি বলে দিচ্ছি জিনিসটা, ওটা এটা কমপ্লিট করা নেই। যাই হোক, ওরাল থ্রাসে কি হবে না, এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন কজড বাই ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। ওরাল থ্রাসটা একটা ফাঙ্গাল ইনফেকশন যেটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স কজ করে। ইন উইচ প্যাচ আর নট রিমুভড ইজিলি, এখানে কিন্তু প্যাচটা রিমুভ হবে না,
আমরা যদি সেটা টাচ করি বা গজ পিসে হচ্ছে ইয়ে করি, সেটা কিন্তু রিমুভ হবে না। ব্লিডিং অ্যান্ড বেবি ক্রাইং এক্সেসিভলি, সেক্ষেত্রে আমাদের ব্লিডিং হয়ে যেতে পারে বা বেবি হচ্ছে এক্সেসিভ ক্রাই করতে পারে। এপস্টিন পার্ল কি? ইট ইজ দ্য নর্মাল কন্ডিশন ইন উইচ প্যাচেস আর রিমুভড ইজিলি। এখানে কিন্তু প্যাচেসগুলো আমরা দেখতে পাবো ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। ব্লিডিং অ্যান্ড বেবি ইজ নো ব্লিডিং অ্যান্ড বেবি ইজ নট ক্রাইং, ঠিক আছে। তাহলে ওরাল থ্রাসে প্যাচটা রিমুভ হবে না, এটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকেন্স কজ করছে। আর এপস্টিন পারলে হচ্ছে প্যাচটা রিমুভ হয়ে যাবে ইজিলি, আর কোনো ব্লিডিং থাকবে না। এই হিসেবে আমরা দুটোকে ডিস্টিংগুইশ করতে পারি। এরপর ডিপথেরিয়া কি? ইট ইজ দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন কজড বাই কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি সিউডো মেমব্রেন, এখানে থিক গ্রে অ্যান্ড হোয়াইট মেমব্রেন ইন দ্য থ্রোট। এখানে আমরা একটা সিউডো মেমব্রেন দেখতে পাবো, যেটা হচ্ছে থিক গ্রে অ্যান্ড হোয়াইট মেমব্রেন ইন দ্য থ্রোট। এইভাবে হচ্ছে আমরা একটা সিউডো মেমব্রেন দেখতে পাবো। বোঝা গেছে? এরপর আসছি, সেটা হচ্ছে টিথ এক্সামিনেশন। অ্যাট বার্থ টিথ আর অ্যাবসেন্স অ্যান্ড ইফ অ্যাবনর্মালিটিস প্রেজেন্ট দেন ইট ইজ কল্ড অ্যাজ নেটাল টিথ। যদি হচ্ছে টিথ প্রেজেন্ট থাকে বার্থে, সেটাকে আমরা নেটাল টিথ বলবো। প্রাইমারি অর টেম্পোরারি টিথ, ইট ইজ অলসো নোন অ্যাজ ডিসিডিউয়াস টিথ অর টিথ অফ মিল্ক বা মিল্ক টিথ আমরা বলে থাকি। টোটাল নাম্বার অফ প্রাইমারি টিথ বা মিল্ক টিথ কত? দ্যাট ইজ 20। প্রিমোলার টিথ অ্যাবসেন্ট ইন টেম্পোরারি টিথ। কোন টিথটা হচ্ছে আমাদের টেম্পোরারি টিথে অ্যাবসেন্ট থাকে? দ্যাট ইজ দ্য প্রিমোলার টিথ। ফর্মুলা অফ প্রাইমারি টিথ কত? 212/212 ইন্টু, যেহেতু দু সাইডে তাহলে 20। তাহলে এক সাইডে আমরা যদি ধরি, মানে উপর দিকটায় ধরছি যে উপরে 212, এই সাইডে হচ্ছে 212, আর এটা দুটো ইয়েতে আছে, ওই জন্য হচ্ছে 20। ফার্স্ট ইরাপশন অফ প্রাইমারি টিথ কখন? 6 মান্থস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন প্রথম প্রাইমারি টিথ আমরা দেখতে পাই? দ্যাট ইজ অ্যাট 6 মান্থ। টেম্পোরারি টিথ কমপ্লিটলি অ্যাপিয়ার বিটুইন 24 to 30 মান্থস। আর কমপ্লিট কখন হয়? 24 থেকে 30 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। সেকেন্ডারি আর পার্মানেন্ট টিথ, অলসো নোন অ্যাজ পার্মানেন্ট টিথ, 6 ইয়ার্সে হচ্ছে ফার্স্ট ইরাপশন হয়। প্রাইমারিটা 6 মান্থে আর সেকেন্ডারিটা হচ্ছে 6 ইয়ারে। আর কোনটা ফার্স্টে হয়? দ্যাট ইজ দ্য ফার্স্ট মোলার। আর টেম্পোরারির ক্ষেত্রে কোনটা ফার্স্টে হয়? সেটা হচ্ছে লোয়ার ইনসিসার, ঠিক আছে। লোয়ার ইনসিসারটা ফার্স্টে হয়, ওটা আমরা পরে পড়বো, ঠিক আছে। টোটাল নাম্বার অফ পার্মানেন্ট টিথ হচ্ছে 32। ফর্মুলা হচ্ছে 2123/2123 ইন্টু 2। টোটালটা হচ্ছে 32। তা পার্মানেন্ট টিথ কমপ্লিটলি অ্যাপিয়ার বিটুইন 18 to 25 ইয়ার্স অফ এজ। দ্য লাস্ট অ্যাপিয়ারেন্স অফ পার্মানেন্ট টিথ ইজ দ্য থার্ড মোলার টিথ, যেটাকে আমরা উইজডম টিথও বলি। সেটা কখন? 17 থেকে 22 ইয়ার্স অফ এজে আমরা দেখতে পাই। এই যে প্রাইমারি রেসিডুয়াল সেন্ট্রাল ইনসাইসার, ল্যাটারাল ইনসাইসার, মানে লোয়ার যে সেন্ট্রাল ইনসাইসারটা আগে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে সব থেকে ফার্স্টে হয় আমাদের, ঠিক আছে। তারপরে ল্যাটারাল, দেন ক্যানাইন, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, এগুলো তো প্রি মোলার থাকে না, ঠিক আছে, ওই জন্যে 0 লেখা আছে। দেন ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলারটাও হচ্ছে আমাদের থাকে না, হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। প্রাইমারি টিথের ক্ষেত্রে টোটাল প্রাইমারি টিথ দিয়ে 20, আর সেকেন্ডারি টিথ হচ্ছে সেন্ট্রাল ইনসাইসার, এগুলো সব থাকে, আমরা পড়লাম, এটা আলাদা করে আর বলছি না, ঠিক আছে। এরপরে একটা কোয়েশ্চেন আসে যে কোন এজে হচ্ছে কটা টিথ থাকে, ঠিক আছে, সেটার জন্য একটা বলে দিচ্ছি। আচ্ছা, ওটা আমি এই নিচে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা শর্টলি হাউ মেনি টিথ, ঠিক আছে, হাউ মেনি হচ্ছে টিথ। জেনারেলি আমরা এভাবে মনে রাখতে পারি যে দুদিকে আমরা 4 অ্যাড করব, ঠিক আছে। ধরো 6 মান্থে ফার্স্ট হচ্ছে, তাহলে 6 to 7 মান্থে আমরা প্রথমেরটা মনে রাখবো যে একটা টিথ এলো, ঠিক আছে। দেন আমরা 4 অ্যাড করে করে যাব, ঠিক আছে। 11 মান্থ, মানে 7 মান্থ থেকে 4 অ্যাড করলাম, 7, 8, 9, 10, 11 হলো, 11 মান্থে 1 থেকে 4 অ্যাড করলাম, মোটামুটি 4 হলো। এখানটায় একটু মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে 4 হবে, ঠিক আছে, মানে ওটা 1 থেকে 9, ওটা 0 থেকে 4 অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে 15 মান্থে আরও 4 অ্যাড করে 8 হলো। 19 মান্থে ওইভাবে হচ্ছে 12 অ্যাড হলো, 12 হলো 4 অ্যাড করে। দেন হচ্ছে 23 মান্থস, হ্যাঁ, এটা হচ্ছে 12 আর 16। দেন হচ্ছে লাস্টেরটা মনে রাখতে হবে 2.5 থেকে 3 ইয়ার্স, এটায় কত হচ্ছে 20 হবে, ঠিক আছে। লাস্টেরটা 24 মান্থস মানেই হচ্ছে আমাদের 2 ইয়ার্স, আর 2.5 থেকে 3 ইয়ার্সে আমরা 20টা পাবো। অথবা আরেকটা শর্ট ফর্মুলা আমরা মনে রাখতে পারি, যেটা হচ্ছে নাম্বার অফ মান্থস মাইনাস হচ্ছে 6, এটা হচ্ছে নাম্বার অফ টিথ,
এভাবে আমরা এই ফর্মুলাটাতে মাথায় রাখতে পারি, ঠিক আছে। ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো হচ্ছে 18 মান্থস বলা আছে, ঠিক আছে। 18 মান্থস মাইনাস 6 কত হচ্ছে, 12 হচ্ছে, তাহলে 12টা টিথ পাবো। তাহলে 18 মান্থসে আমরা পড়েওছি, এই যে 19 মান্থ যেটা বললাম, 19 মান্থসে আমরা 12টা টিথ পাবো, ঠিক আছে। তাহলে 18 মান্থসে মোটামুটি ওই কাছাকাছি হয় আর কি, 12টার মতো পাবো। এটা একটা ইজি, মানে কাছাকাছি মনে রাখার জন্য। আর এটা হচ্ছে তোমরা যদি পুরোটা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো। এটা অনেক সময় কোয়েশ্চেনে আসে, ওই জন্য আর কি বলে দিলাম। এরপর হচ্ছে আমরা আসবো যেটা হচ্ছে নেক অ্যান্ড চেস্ট এক্সামিনেশন। নেক অ্যান্ড চেস্ট এক্সামিনেশন, নেক ইজ আ শর্ট অ্যান্ড ওয়াইড, ট্র্যাকিয়া শুড বি ইন মিড লাইন, অ্যাসেস ফর টর্টিকোলিস, টর্টিকোলিস মানে টুইস্টিং অফ নেক টুয়ার্ডস ওয়ান সাইড ডিউ টু ড্যামেজ অফ দ্য 11th cranial nerve in this condition known as lexia or wry neck. ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টর্টিকোলিসটা হচ্ছে ওই টুইস্টিং হয়ে যায়, এক সাইডে এইভাবে টুইস্টিং হয়ে, ওটা কিসের জন্য হয়, 11th cranial nerve ড্যামেজের জন্য, যেটাকে আমরা রাই নেকও বলি, WRY. Assess for the clavicle fracture, it is the most common fracture during normal delivery. Normal delivery সময় clavicle fractureটা খুব কমন, ওই জন্য ওটাকে অ্যাসেস করবো। Assess the nipple bud size, it should be more than 5 mm and less than 5 mm indicate preterm newborn. Which milk, it is milky white secretion on the chest of newborn, it is secreted due to maternal hormones. তাহলে উইচ মিল্কটা আমরা দেখতে পেতে পারি, এটা কিন্তু নর্মাল, ঠিক আছে। এটা হচ্ছে অনেক সময় নিউবর্নে এরকম মিল্ক সিক্রিট হয় ডিউ টু ম্যাটার্নাল হরমোনস, যেহেতু ম্যাটার্নাল হরমোনসটার জন্য, প্রোল্যাক্টিনটার জন্য আমরা অনেক সময় উইচ মিল্ক দেখতে পাই, দ্যাট ইজ নর্মাল ইন কেস অফ নিউবর্ন, ঠিক আছে। কনজেনিটাল অ্যাবসেন্ট অফ ব্রেস্ট নিপল ইজ নোন অ্যাজ অ্যাথেলিয়া। দ্য শেপ অফ চেস্ট শুড বি ইন রাউন্ড শেপ। Auscultation of normal breathing sound, there are 3 types. Bronchial sound ট্র্যাকিয়াতে পাই, ব্রঙ্কোভেসিকুলার মেন স্টেম ব্রঙ্কাইতে, আমরা এগুলো আগেও পড়েছি। ভেসিকুলার হচ্ছে ওভার দ্য অ্যালভিওলাই। অ্যাসেস অ্যাবনর্মাল ব্রিদিং সাউন্ড, অলসো নোন অ্যাজ অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড। ভিজিং হচ্ছে অ্যাজমা, ক্র্যাকেল আমরা পালমোনারি ইডিমাতে পাই। স্ট্রাইডার যদি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন বা ল্যারেঞ্জিয়াল অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে গ্রান্টিং আমরা রেসপিরেটরি ডিস্ট্রেসে পাই। অ্যাসেস ফর ইন্টারকস্টাল রিট্রাকশন, ইট ইজ অলসো আ সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস অর ব্লকড এয়ারওয়ে। অলওয়েজ মনিটর চেস্ট সাউন্ড posterior and lower chest. এরপর আসছি অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাসেস দ্য umbilical cord number of vessels and infection. Usually umbilical cord has 3 blood vessels. আভা বলে মনে থাকি 2 umbilical arteries and 1 umbilical vein. আভা, 1 umbilical vein disappeared at 4 months of age, মানে প্রথমে 2টো ভেনই থাকে, কিন্তু একটা ভেন হচ্ছে আমরা 4 মান্থে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক আছে। umbilical cord also known as ফিউনিয়া বা ফিউনিসও বলা হয়। ইনফেকশন অফ umbilical, এটা ফিউনিয়া বা অনেক সময় ফিউনিস বলা হয়, ঠিক আছে। ইনফেকশন অফ umbilical cord is known as omphalitis. Auscultate the bowel sound, it is also present in the 1 hour after birth, is present due to the peristaltic movement. আমরা কিন্তু বাউল সাউন্ড পাবো, যেটা 1 hour after birth আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের অমফালোসিল or umbilical hernia। আচ্ছা, এটা এখানে দেখো, অসকালটেশন অফ অ্যাবডোমেন শুড স্টার্ট ফ্রম রাইট লোয়ার কোয়াড্রেন্ট দেন অসকালটেট 6 কোয়াড্রেন্ট। মানে যদি আমরা অসকালটেশন স্টার্ট করি, তখন আমরা কোথা থেকে স্টার্ট করব, দ্যাট ইজ ফ্রম দ্য রাইট লোয়ার কোয়াড্রেন্ট দেন অসকালটেট অল 6 কোয়াড্রেন্টস। অ্যাসেস ফর অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টস সাচ অ্যাজ হার্নিয়া অ্যান্ড গ্যাস্ট্রোসাইটিস। এই যে এটা হচ্ছে আমাদের অমফালোসিলে হচ্ছে একটা বাইরে এরভাবে কভারিং থাকবে। পট্রুশন অফ অ্যাবডোমিনাল অর্গান আউটসাইড দ্য বডি ইন উইচ ইন্টারনাল অর্গান কভার্ড বাই থিন লেয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে অমফালোসিল বা umbilical hernia। গ্যাস্ট্রোসাইটিস কোনটা, প্রস্টিউশন অফ অ্যাবডোমিনাল অর্গান আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ওয়াল উইদাউট কভারিং। এখানে কিন্তু কোনো কভারিং থাকছে না, ঠিক আছে, কোনো কভারিং হচ্ছে আমাদের থাকছে না, যেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোসাইটিস। দেন হচ্ছে স্কিন এক্সামিনেশন। অ্যাসেস স্কিন টার্গার ওভার দ্য অ্যাবডোমেন টু ডিটারমাইন হাইড্রেশন স্টেটাস। অ্যাসেস ফর ভার্নিক্স ক্যাসিওসা, ইফ ইট ইজ অন বডি ফোল্ডস দেন ইট ইন্ডিকেটস টার্ম নিউবর্ন। মানে যদি বডি ফোল্ডসে, মানে ধরো এরকম এলবোর ফোল্ডে পেলাম, বা হচ্ছে কোনো বডি ফোল্ডসে এক্সিলাতে ওই সব জায়গাতে পেলাম, তাহলে আমরা ভাববো যে সেটা হচ্ছে টার্ম নিউবর্ন। যদি এন্টায়ার বডিতে থাকে তাহলে কি ধরবো, সেটা হচ্ছে প্রি টার্ম নিউবর্ন, ঠিক আছে। ইফ অ্যাবসেন্ট তাহলে হচ্ছে পোস্ট টার্ম নিউবর্ন, কারণ কি আস্তে আস্তে হচ্ছে ভার্নিক্স ক্যাসিওটা কমতে থাকে, ঠিক আছে। দ্য নর্মাল স্কিন কালার ইজ পিঙ্ক অ্যান্ড কালার ইজ ব্লু স্কিন দেন ইন্ডিকেট সাইনোসিস। আগেও পড়েছি, ডার্ক রেড প্লেথরিক স্কিন যদি থাকে তাহলে প্রিটার্ম নিউবর্ন, ড্রাই
পিলিং স্কিন ডিসফর্মেশন যদি থাকে তাহলে হচ্ছে পোস্টটার্ম নিউবর্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্টটার্ম নিউবর্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পিলিং স্কিন ডিসফর্মেশন, ঠিক আছে। অনেক সময় ওটাকে আমরা ওল্ড অ্যাপিয়ারেন্স, ওল্ড ম্যান লাইক অ্যাপিয়ারেন্সও বলতে পারি, ঠিক আছে। দ্য পামার্স ক্রিজেস পাম লাইন শুড বি নর্মাল, ইট হ্যাজ ইম্যাচিওর ইন্ডিকেট প্রিটার্ম নিউবর্ন, ঠিক আছে। নিউবর্ন হ্যাভ সিঙ্গেল ট্রান্সভার্স ক্রিজেস ইন ইন্ডিকেট ডাউন সিনড্রোম। হ্যাঁ, ডাউন সিনড্রোমে কিন্তু সিঙ্গেল ট্রান্সভার্স ক্রিজেস, এইভাবে যদি হাতটা থাকে এরকম সিঙ্গেল একটাই ট্রান্সভার্স ক্রিজ আমরা দেখতে পাবো ইন কেস অফ আমাদের ডাউন সিনড্রোম, যেটাকে আমরা সিমিয়ান ক্রিজও বলে থাকি। দ্য নেল গ্রোথ শুড বি দ্য নেল গ্রোথ শুড আপ টু ফিঙ্গার টিপস, মানে ফিঙ্গার টিপস পর্যন্তই নেল গ্রোথটা থাকবে ইন টার্ম বেবিস। শর্ট নেল ইন্ডিকেট প্রিটার্ম, যদি লং নেল হয়ে যায় তাহলে হচ্ছে পোস্ট টার্ম নিউবর্ন। মিলিয়া, ইট ইজ আ স্মল হোয়াইটিশ পিন পয়েন্ট স্পট অ্যাপিয়ার অন দ্য ফোরহেড, নোজ অ্যান্ড স্কিন। আর ছোটো ছোটো স্মল স্পট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মিলিয়া। ইট ইজ অলসো নর্মাল ইন কেস অফ নিউবর্ন। যেটা হচ্ছে আমাদের ভার্নিক্স ক্যাসিওজা, চিজি লাইক হোয়াইট কাভারিং অফ দ্য নিউবর্ন কভার্ড টু এন্টায়ার বডি ফিটাস অ্যাট 22 to 24 weeks অফ জেস্টেশন। ল্যানুগো থাকে ফাইন হেয়ার কভারিং অফ দ্য নিউবর্ন ডেভেলপড অ্যাট 18 to 20 weeks অফ জেস্টেশন। হার্লিকুইন সাইন মানে অর্ধেকটা আমাদের একদম রেড হবে, মানে একদম রেড কালারের দেখতে পাবো, অর্ধেকটা হচ্ছে নর্মাল। ডিপ অর পিঙ্ক অর রেড কালার ডেভেলপস ওভার ওয়ান সাইড অফ দ্য নিউবর্ন বডি while the other side remain pale or normal color. অ্যাক্রোসাইনোসিস কি? মানে শুধুমাত্র হ্যান্ড আর ফিটে হচ্ছে আমরা ব্লুইশ ডিসকালেশন দেখতে পাবো, মানে বডিটা পিঙ্ক হবে আর এক্সট্রিমিটিসটা ব্লু হবে। নর্মাল ইন ফার্স্ট ফিউ আওয়ার্স আফটার বার্থ, মে বি নোটেড ইন্টারমিডিয়েটলি ফর দ্য নেক্সট 7 to 10 days। এরপর আসছে জেনিটালিয়া এক্সামিনেশন। অ্যাসেস দ্য ফিমেল চাইল্ড, যে লেবিয়া মেজোরা অ্যান্ড মাইনোরা স্লাইটলি এনলার্জ কন্ডিশন, ইট ইজ নর্মাল। ক্লিটোরিস মে বি এনলার্জ, ইট ইজ নর্মাল। এটা স্লাইটলি এনলার্জ আমরা দেখতে পেতে পারি, এটাও কিন্তু নর্মাল। অ্যাসেস ফর সিউডো মেনস্ট্রুয়েশন, ইট অকার্স ডিউ টু দ্য ম্যাটার্নাল হরমোন ইস্ট্রোজেন। স্পেশালি ইস্ট্রোজেনের জন্য আমরা সিউডো মেনস্ট্রুয়েশন অনেক সময় দেখতে পাই, সেটা কিন্তু নর্মাল। অ্যাসেস মেল চাইল্ড, অ্যাসেস ফর দ্য ডিসেন্ডিং অফ দ্য টেস্টিস আর আনডিসেন্ডেড কন্ডিশন ইজ নোন অ্যাজ ক্রিপ্টো অর্কিডিজম। যদি টেস্টিসটা হয়নি, আনডিসেন্ডেড টেস্টিস, সেটাকে আমরা কি বলি? ক্রিপ্টো অর্কিডিজম or cryptorchidism, ঠিক আছে। অ্যাসেস ফর নর্মাল ইউরেথ্রাল ওপেনিং অ্যান্ড শুড বি হ্যাড অন দ্য টপ অফ দ্য গ্ল্যান্স পেনিস। ইউরেথ্রাল ওপেনিংটা কিন্তু গ্ল্যান্স পেনিসের টপেই একদম হবে, সেটা হচ্ছে আমাদের নর্মাল ইউরেথ্রাল ওপেনিং। এরপর অ্যাসেস ফর এপিসপেডিয়াসিস, হাইপোস্পেডিয়াসিস অ্যান্ড ফাইমোসিস অ্যান্ড প্যারাফাইমোসিস। এপিসপেডিয়াসিস মানে কি? ডরসাল সারফেস অফ দ্য পেনিসে যদি ওপেনিংটা হয় দেন হচ্ছে আমাদের এপিসপেডিয়াসিস। যদি ভেন্ট্রাল সারফেসে ওপেনিংটা হয় দেন হবে আমাদের হাইপোস্পেডিয়াসিস, ঠিক আছে। তাহলে এপিসপেডিয়াসিসের আবার কিছু কিছু সাবটাইপ আছে, যেটা হচ্ছে Pinopubic epispadiasis found near the pubic bone, glandular epispadiasis, urethra found on the head of the penis, penile epispadiasis found along the shaft of the penis, ঠিক আছে। এত সাবটাইপ মনে রাখার দরকার নেই, টার্মটা এপিসপেডিয়াসিস আর এটা ডরসাল সারফেসে হয়, এটা মনে রাখলেই হবে। হাইপোস্পেডিয়াসিস হচ্ছে ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিস। ফিমোসিস, abnormal condition of the penis in which failure to retract the foreskin over the penis, মানে ফিমোসিসে হচ্ছে ওই ফোরস্কিনটা হচ্ছে রিট্র্যাক্ট হয় না, ঠিক আছে। Paraphimosis, retracted foreskin of an uncircumcised male cannot be returned to its normal or anatomical position. Paraphimosis মানে একবার রিট্র্যাক্ট যদি হয়ে গেছে তাহলে আর ওটা রিটার্ন করা যায় না নর্মাল পজিশনে। এটা কিন্তু আনসার্কামসাইজড মেল, মানে হচ্ছে সার্কামসিশন করলে তো নর্মালি ওই পজিশনেই আমরা হচ্ছে সুচার করে দিই, ঠিক আছে, ওটা নর্মালি রিট্র্যাক্ট হবে না। কিন্তু যারা আনসার্কামসাইজ মানে যাদের সার্জারি করা হয় না, তাদের ক্ষেত্রে যদি রিট্র্যাক্ট করে নর্মাল পজিশনে ফিরে না আসে, সেটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন, সেটাকে আমরা প্যারাফাইমোসিস বলি, ঠিক আছে। ফাইমোসিস আর প্যারাফাইমোসিস দুটো টার্মই মনে রাখবে আর তার ডেফিনেশনগুলো। ইনফ্লামেশন অফ দ্য ফোরস্কিন হচ্ছে পস্থ্যাইটিস। ইনফ্লামেশন অফ বোথ গ্ল্যান্ডস অ্যান্ড ফোরস্কিন হচ্ছে ব্যালেনোপস্থ্যাইটিস, ঠিক আছে। অ্যাসেস অফ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস লাইক অ্যানর্কিয়া অর অ্যানর্কিডিজম, অ্যাবসেন্স অফ টেস্টিস। ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্ডস পেনিস আমরা ব্যালেনাইটিস বলি, এটা আগেও পড়েছি। ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস অর্চাইটিস, ঠিক আছে। in the glans penis foreskin cannot be pulled back to expose the glans, এটা হচ্ছে ফাইমোসিস। আর foreskin cannot be pulled forward to cover the glans, এটা হচ্ছে প্যারাফাইমোসিস। একবার রিট্র্যাক্ট করার পরে আর হচ্ছে রিটার্ন ব্যাক করছে না।
এরপর সিউডো মেনস্ট্রুয়েশন, যেটা বললাম প্রেগনেন্সির সময় ম্যাটার্নাল হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কারণে ট্রান্সফার টু দ্য ফিটাস, সো দ্যাট ডিউ টু দ্যাট হরমোনস ফিটাস endometrium has become thick and smooth. So after that delivery abruptly decrease in estrogen and progesterone result some light bleeding maybe occur, মানে কিছু লাইট ব্লিডিং হতে পারে ডিউ টু দ্য ম্যাটার্নাল হরমোন, সেটাকে সিউডো মেনস্ট্রুয়েশন বলি। এত কিছু অত মনে রাখার দরকার। এবার হচ্ছে টানা স্টেজিং অর্কিডিওমিটার, ঠিক আছে, ইউজ টু মেজার টেস্টিক্যাল সাইজটা মেজার করার জন্য টানা স্টেজিং আমাদের ইউজ করতে পারি। টু ট্র্যাক সেক্সুয়াল ডেভেলপমেন্ট ইন বয়েজ, টেস্টিক্যাল ভলিউম মেজার ইন ml। এভাবে একটা চার্ট দেওয়া থাকে, চাইল্ডহুড, আর্লি পিউবার্টি, মিড পিউবার্টি, লেট পিউবার্টি, দেন অ্যাডাল্টহুড, এইভাবে এরকম বিডস দিয়েও আমরা মেজার করতে পারি। শুধুমাত্র নামটা আর কেন করা হয় সেটা মনে রাখলেই হবে। দেন আমরা আসছি যেটা হচ্ছে এক্সট্রিমিটিস এক্সামিনেশন। অ্যাক্রোসাইনোসিসের জন্য এক্সামাইন করবো, অ্যাসেস ফর ফ্র্যাকচার ইন দ্য এক্সট্রিমিটিস, অ্যাসেস ফর অ্যাবনর্মালিটি ইন দ্য ফুটস অ্যাজ ক্লাব ফুট, অ্যাসেস ফর অ্যাবনর্মালিটি অফ হিপ জয়েন্ট লাইক ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অর হিপ ডিডিএইচ, আর এগুলো আবার ডিটেলসে পড়বো। অ্যাসেস ফর সিনড্যাকটাইলি, মানে কম্বাইন্ড ফিঙ্গার যদি থাকে সেটাকে সিনড্যাকটাইলি বলবো। পলিড্যাকটাইলি মানে কি, মোর ফিঙ্গার ইনস্টেড অফ নর্মাল ফিঙ্গার, ঠিক আছে, নর্মাল যতগুলো ফিঙ্গার 5টা থাকার কথা একটা হাতে, তার থেকে বেশি পাবো 6টা বা 7টা, ঠিক আছে, সেটাকে আমরা পলিড্যাকটাইলি বলি। ড্যাকটাইলি মানে নর্মাল 5 ফিঙ্গার্স। ড্রাম সাক নেল মানে হচ্ছে ক্লাভিং ফিঙ্গার, ইন্ডিকেট ক্রনিক হাইপক্সিয়া। কৈলোনাইকিয়া মানে হচ্ছে স্পুন শেপড নেলস, ইন্ডিকেট হাইপোক্রোমিক অ্যানিমিয়া লাইক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমরা আগেও পড়েছি কৈলিওনাইকিয়া। দেন হচ্ছে বার্থ মার্কস, এগুলো নর্মাল কিছু কিছু বার্থ মার্ক আমরা হচ্ছে পেতে পারি, যেটা হচ্ছে ট্যালেনজেকটেসিয়া নেভি, এটা মানে কি, এটা হচ্ছে স্ট্রক বাইট অ্যান্ড স্যালমন প্যাচ, ঠিক আছে। ইট ইজ ডাইলেটেড ক্যাপিলারিজ অন দ্য ফেস, নোজ টিপ অ্যান্ড আইলিড। ইট ইজ পিঙ্ক অর রেড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফ্ল্যাট অন প্যালপেশন। ডিসঅ্যাপিয়ার অ্যাট 2 years of age হচ্ছে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে ট্যালেনজেকশিয়া নেভি এটা কখন ডিসঅ্যাপিয়ার হয়, 2 years of age, নো নিড এনি কসমেটিক সার্জারির কোনো দরকার হয় না। নেভাস ফ্লেমাস কি, ইট ইজ অলসো নোন অ্যাজ পোর্ট ওয়াইন স্টেন। It is stuffed of capillaries due to capillaries angioma. Angioma মানে extra growth of cells, occurs on the face and red colored and flat. Then হচ্ছে it does not disappear with time and may require cosmetic surgery in future. তাহলে নেভাস ফ্লেমাসটা হচ্ছে সার্জারির দ্বারা রিমুভ করতে হয়, এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার অটোমেটিক্যালি হয় না। নেভাস ভাস্কুলোসাসটা কি, এটা হচ্ছে স্ট্রবেরি মার্ক, টাফট অফ ক্যাপিলারিজ ডিউ টু ক্যাপিলারিজ হেমানজিওমা, ঠিক আছে, কমনলি অ্যাপিয়ার অন হেড রিজিয়ন, রেড কালার অ্যান্ড এলিভেটেড প্যালপেবল, ডিসঅ্যাপিয়ার্ড অ্যাট 7 to 9 years of age and does not require any cosmetic surgery in the future. Mongolian spot, it is commonly appeared in dark skin people like West Indies. It is greenish and bluish discoloration of the skin, lumbosacral area. এটা হচ্ছে 1 to 2 years এর মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। মঙ্গোলিয়ান স্পটটা। মিলিয়াটাও ইম্পর্টেন্ট, ইট ইজ হোয়াইট প্যাচ অন দ্য ফেস ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য সিক্রিশন অফ দ্য সিবেসিয়াস গ্ল্যান্ড, ডিসঅ্যাপিয়ার উইদিন ফিউ মান্থস। তাহলে এগুলো ইমেজটা দেওয়া আছে, এটা হচ্ছে টেলানজেকশিয়া নেভি, এটা হচ্ছে নেভাস ফ্লেমাস, এটা হচ্ছে নেভাস ভ্যাসকুলোসাস, এরকম একটা উঁচু মতো টাফটের মতো হয়ে যায়। মঙ্গোলিয়ান স্পট যেখানে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে মিলিয়া, এরকম ছোটো 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 হোয়াইট হোয়াইট ডট আমরা দেখতে পাই, ঠিক আছে, যেটাকে আমরা মিলিয়া বলবো। ওকে, আজকে এতটা অবধি থাক। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর such content and updates. Thank you so much. Bye bye.